about your concept, আপনার কনসেপ্ট কেমন, কি পড়তে হবে, এই জিনিসগুলোর জন্যই হচ্ছে এই টেক্সট বুকের এই পেজেস গুলো পড়তে বলেছি। এই যে ক্রুড অয়েল হ্যাজার্ড অ্যান্ড রিস্ক, লাস্ট ক্লাসে আমরা রিফর্মিং নিয়েও কথা বলেছি, তাই না? কি রিফর্মিং এর কথা বলেছি? ওকে ফাইন। সো ক্রুড অয়েলের এই পয়েন্টস এখান থেকে আগে একটু দেখেন, আগে এটা একটু বলবো তারপর টেক্সট বুকে যাব। এই যে অ্যালকেন অ্যালকিন এগুলো ছিল রিফাইনারি গ্যাস। স্যার ক্রুড অয়েলকে ফার্স্টে আমরা কি করি? ক্রুড অয়েলকে কি সেপারেট করি? হাউ? বাই ইউজিং ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। বাই ইউজিং ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সো আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে ক্রুড অয়েলকে কি করি? সেপারেট করি। সেপারেট করার পর ডিফারেন্ট ডিফারেন্ট ফ্র্যাকশন আমরা পেয়ে যাই, এর মধ্যে সব ফ্র্যাকশনের ডিমান্ড আর সাপ্লাই ডিফারেন্ট। কিছু ফ্র্যাকশন আছে যাদের ডিমান্ড বেশি বাট সাপ্লাই কম, আর কিছু ফ্র্যাকশন আছে যাদের সাপ্লাই অনেক বেশি বাট ডিমান্ড অনেক কম। তখন আমরা কি করতে চাই? ক্র্যাকিং। ক্র্যাকিং করে লং চেন মলিকিউলকে ব্রেক করে কি বানিয়ে ফেলি? শর্ট চেন মলিকিউল বানিয়ে ফেলি। আর শর্ট চেন বানানোর টাইমে এট দ্য সেম টাইম কি প্রডিউস হয়? মোর রিঅ্যাক্টিভ অ্যালকিন প্রডিউস হয়ে যায়। অ্যালকিন দিয়ে আমরা দেন অনেক কিছু বানাতে পারি, পলিমার বানাই, অ্যালকোহল বানাই, অনেক কিছু ফ্রম অ্যালকিন, অ্যালকিন থেকে। সো এই যে ক্রুড অয়েল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে সেপারেট করেছেন, তারপর কি ক্র্যাক করেছেন, লং চেইনকে শর্ট চেইন বানিয়েছেন শর্ট চেইনের ডিমান্ড ফুলফিল করতে। শর্ট চেইন ভালো, বেটার ফিউয়েল। লং চেইনের ডিমান্ড কম, সাপ্লাই বেশি দেখে এটাকে ব্রেক করে শর্ট চেইনই বানাই। এটা করতে যে সাথে মোর রিঅ্যাক্টিভ কি প্রডিউস হয়? অ্যালকিন। এই অ্যালকিন দেন অন্য অন্য কাজে ইউজ করি আমরা, তাই না? এখন এখান থেকে একটা পয়েন্ট, ক্রুড অয়েল, তারপরেও ক্রুড অয়েলের সব সাবস্টেন্স গুলো কি আনরিঅ্যাক্টিভ। সো যে অ্যালকেন গুলো প্রডিউস হয় শর্ট চেইন, এগুলোকে দেন আমরা ডিরেক্ট বার্ন না করে, ডিরেক্ট ফিউয়েলের মতো ইউজ না করে এটাকে রিফর্ম করি। রিফর্ম করলে কি হয়? স্ট্রেট চেইন মলিকিউল ব্রাঞ্চ চেইন হয়ে যায়, ওপেন চেইন মলিকিউল ক্লোজ চেইন হয়ে যায়, আর সাইক্লিক কম্পাউন্ড আর ওপেন চেইন কম্পাউন্ড অ্যারিন হয়ে যায়, অ্যারোমেটিক কম্পাউন্ড। আর রিফর্ম করার পর যে প্রোডাক্ট গুলো পাই এরা বেশি রিঅ্যাক্টিভ, আর রিফর্ম করে যে প্রোডাক্ট গুলো আমরা পাচ্ছি দে আর বেটার ফিউয়েল। কেন? তাদের কি বেশি? অকটেন রেটিং বেশি, তাদেরকে দিলে ফিউয়েলে কি নকিং কম প্রডিউস। এটাই তো। এখন এ পর্যন্ত যা ছিল এভরিথিং এগুলো বলেছি, ক্যাট ক্র্যাকিং, ক্যাটালাইটিক ক্র্যাকিং, রিফর্মিং। এই যে রিফর্মিং এর এক্সাম্পলস গুলো লাস্ট ক্লাসে বলেছি, এই রিঅ্যাকশনস গুলো লিখে দিয়েছি, অ্যাডভান্টেজ অফ রিফর্মিং এন্ড প্রবলেম রিফর্মিং এর, এগুলো ডিসকাস করেছি লাস্ট। আজকে যে টপিক, এই যে টেক্সট বুকের পেজ নাম্বার 114 থেকে 121 পড়তে বলেছিলাম, এগুলো নিয়েও আমি আজকে কথা বলবো। বাট এই যে এখান থেকে দেখেন একটু বলে দেই আপনাদের স্যার, আর 3টা নোট বাকি আছে। চ্যাপ্টার না নোট? হ্যাঁ, আজকে একটা নোট অলরেডি দিয়েছে, দিয়েছে না? অ্যালকেনের রিঅ্যাকশন, এই একটা নোট অলরেডি দিয়েছে আজকে। এরপর আরো দুটো নোট আছে, একটা অ্যালকিন আর একটা অ্যালকিনের রিঅ্যাকশন। এটা হলে আমাদের ইউনিট 1 শেষ। আর ইউনিট 1 আমি আবারও বলছি, ইউনিট 1 আমরা এত ডিটেইলে পড়ার রিজনই হচ্ছে এগুলো সব ইউনিট 2 তে লাগে। অর্গানিক যা শিখছেন এটা এখানে এত ডিটেইল এত কিছু বলার রিজনই ছিল ইউনিট 2 এর অর্গানিক ইউনিট 1 না পড়লে পারবে। অ্যাটমিক স্ট্রাকচার আপনাদের নেক্সট উইক থেকে টেস্ট স্টার্ট হচ্ছে। নেক্সট উইকে টেস্ট আছে অ্যাটমিক স্ট্রাকচার। বলেছিলাম ইউনিট 2 পড়তে এটা লাগবে। হ্যাঁ, চ্যাপ্টার 8 এক্স্যাক্টলি টপিক 8 পড়তে লাগবে। টপিক 7 পড়তে লাগবে বন্ডিং, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলো লাগবে। ইজ ইট ক্লিয়ার? সো এই যে এখান থেকে এই যে জিনিসগুলো পড়ছি, এটা বেসিক্যালি স্যার মেইন বেসিক পয়েন্ট। এই ইউনিট 1 এর নামই হচ্ছে প্রিন্সিপালস অফ কেমিস্ট্রি।
বেসিক কোর প্রিন্সিপালস অফ কেমিস্ট্রি। আর ইউনিট 2 এর নাম হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ প্রিন্সিপালস অফ কেমিস্ট্রি। তার মানে অ্যাপ্লিকেশন গুলো কোথায়? ইউনিট 2 তে। ইজ ইট ক্লিয়ার? সো এখন যত ভালো করে পারেন ইউনিট 1 পড়ে রাখেন, বিকজ এগুলো সব ইউনিটেই লাগে। আর ইউনিট 4 মানে হচ্ছে ইউনিট 1 2 3 মিলেই কিন্তু 4। আর ইউনিট 5 মানে হচ্ছে 1 থেকে 1 2 3 4 সব মিলেই কিন্তু ইউনিট। ইজ ইট ক্লিয়ার? এখন এই ইনফরমেশন গুলো যার যত বেশি মনে থাকবে তার জন্য ইউনিট 2 তত ইজি। হ্যাজার্ড, এখন হ্যাজার্ডের কথা যদি বলি, হ্যাজার্ড, সো এই হ্যাজার্ড এখান থেকে এই টপিকে আসার আগে আমি আগে টেক্সট বুক থেকে হ্যাজার্ড পেজ নাম্বার 114 পড়তে বলেছিলাম। এই 114 এ যাই। এই যে পেজ নাম্বার 114, হ্যাজার্ড রিস্ক এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট। টেক্সট বুক থেকে আগে এটা দেখাবো, তারপর আমি এটা দেখাবো। এই যে টেক্সট বুক, এটাও পড়তে বলেছিলাম। দেখেন, আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন হ্যাজার্ড এন্ড রিস্ক। আমরা কি হ্যাজার্ড আর রিস্কের ডিফারেন্স জানি নাকি জানি না? হ্যাঁ, সো ডু উই নো দ্য ডিফারেন্স বিটুইন হ্যাজার্ড এন্ড রিস্ক? হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড দ্য হ্যাজার্ডস অ্যাসোসিয়েটেড উইথ অর্গানিক কম্পাউন্ডস। অন্য কোনো কম্পাউন্ড নিয়ে তো আমরা এত কনসার্ন না। অর্গানিক কম্পাউন্ড মানেই আমরা বলছি হ্যাজার্ড, ফ্লেমেবল, টক্সিক, এই জিনিসগুলো বলছি। তো অন্য কম্পাউন্ডস গুলো মানে ইনঅর্গানিক কম্পাউন্ডস গুলো নিয়ে আমরা এত কনসার্ন না। ইনঅর্গানিক কম্পাউন্ডও টক্সিক হয়, হ্যাঁ, বাট ইনঅর্গানিক কম্পাউন্ড এভাবে আমরা বলি না। কেন বলেন না? হ্যাঁ বলেন। আরে না, আর কি পারবেন? বাবা ট্রাই করতে হবে, এটাই। টেক্সট বুকে নাই, এই কথাটা লিখেই নাই কোথাও। নিধি, কি হতে পারে রিজন? একটা ইনঅর্গানিক কম্পাউন্ডের নাম বলো। একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, হাইড্রো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে ফাইন, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা অ্যাসিড হয়ে গেল, এটা তো কোরোসিভ। আচ্ছা ফাইন, এ বাদে আর নেই ইনঅর্গানিক কম্পাউন্ড। সোডিয়াম ক্লোরাইড, এটা নিয়ে তো কখনো বলছি না আমরা। বলছি এটার জন্য কি হ্যাজার্ড রিস্ক এগুলো বলেছি? অর্গানিক নিয়েই বলছি কেন বার? ফার্স্ট থিং, সোডিয়াম ক্লোরাইড ইনঅর্গানিক কম্পাউন্ড। একটু লজিক্যালি চিন্তা করেন না, কি টাইপ কম্পাউন্ড? আয়নিক, মেল্টিং বয়লিং পয়েন্ট, হ্যাঁ ও সলিডই থাকবে আনলেস আর আনটিল ওয়াটারে মিক্স না করে দিলে। এদের সলিউশন নিয়ে প্রবলেম হতে পারে, বাট সলিউশন কি ফ্লেমেবল হবে কখনো? সোডিয়াম ক্লোরাইড না। কেন? ওটা কোথায় ডিজলভ করে বানিয়েছেন? ওয়াটারে ডিজলভ করে বানিয়েছি স্যার, ওটার তো ফ্লেমেবিলিটি থাকে। অর্গানিক কম্পাউন্ড নাম্বার 1 ফ্লেমেবল, অর্গানিক কম্পাউন্ড নাম্বার 2 ভলেটাইল, অর্গানিক কম্পাউন্ড নাম্বার 3 ইজিলি গ্যাস হয়ে চলে যেতে পারে, অর্গানিক কম্পাউন্ড ইনহেল করলে প্রবলেম হতে পারে। সোডিয়াম ক্লোরাইড কোনোদিন ইনহেল হবে? ও তো সলিড। এই জন্য ইনঅর্গানিক কম্পাউন্ডের এই জিনিসগুলো কম। বাট স্টিল অ্যাসিড অ্যালকালি এরা তো কোরোসিভ না? কোরোসিভ না? কোরোসিভ। ওকে ফাইন। Understand the hazard associated with organic compounds. Why it is necessary to carry out risk assessment. মানে একটা এক্সপেরিমেন্ট করতে আমি আপনাকে বললাম স্যার আমরা আজকে একটা এক্সপেরিমেন্ট করব। এই এক্সপেরিমেন্ট করতে আমাদের একটা অ্যালকোহল লাগবে। এই অ্যালকোহলের নাম হচ্ছে সে ইথানল। আপনি এটা শুনে বুঝলেন স্যার ইথানল অর্গানিক কম্পাউন্ড, অ্যালকোহল, এটা তো ফ্লেমেবল। জি, তাহলে কি রিস্ক হতে পারে স্যার? আর তাহলে তো ফায়ার ক্যাচ করতে পারে। ওকে ফাইন, তাহলে ইথানল এর জন্য হ্যাজার্ড হচ্ছে ফ্লেমেবল, এর সাথে রিস্ক হচ্ছে ফায়ার ক্যাচ করতে পারে। তখন আমরা বললাম এই রিস্ক যে অ্যাসেস করে ফেলেছি যেটা ফ্লেমেবল, ফায়ার ক্যাচ করতে পারে, এই এখন আমরা এই রিস্কটাকে মিনিমাইজ করতে চাই। তখন আমরা ঠিক করলাম আজকে ল্যাবে কোনো ফ্লেম নিয়ে কাজ করা হবে না, কোনো টাইপেরই ফ্লেম ল্যাবে আমরা ইউজ করব না আজকে, বিকজ আজকে এক্সপেরিমেন্ট কি নিয়ে? অ্যালকোহল নিয়ে, যাতে ফায়ার ক্যাচ। আর যেখানে ইথানল থাকবে ওর আশপাশে সারাউন্ডিং এ কোনো ফ্লেমেবল সাবস্টেন্স মানে লাইক ফায়ার অর ফ্লেম আনা যাবে না। এটা অ্যাসেস হয়ে গেল, রিস্ক রিডিউস হয়ে গেল। কি বলেছি বুঝছেন? সো এই যে দেখেন, why it is necessary
to carry out risk assessments when dealing with potentially hazardous materials, suggest ways in which risk can be reduced and reaction carried out safely. Safety in chemistry, দেখেন, incident that cause harm to pupil are rare in school and college laboratory. কোনো দিন কি শুনেছেন স্কুলে ল্যাবে কোনো লাইক হচ্ছে ফায়ার ক্যাচ করে গিয়েছে or like এরকম হয়েছে? না. Incident that cause harm to people are rare in school and college laboratories. Okay? One of the reasons for this is that laboratories need to consider the hazards of doing chemistry experiments and use safe methods of working. কি বলেছি বুঝছেন? বাসায় আপনাদের কুক হয়, বাসায় ফ্লেম থাকে না কিচেনে? কিচেনে কোনোদিন কি এরকম শুনেছেন ওদের না কিচেনে ফায়ার ক্যাচ করেছে? টিল গ্যাসের কোনো লিকেজ যদি না থাকে, মোস্টলি তো হয় না, এরকম হয় না। তাহলে এখান থেকে দেখেন, this applies to all chemistry experiment but especially to those involving organic compounds. It is particularly important in experiment that you plan yourself, but also for those where you are following a method you have been given. When you plan an organic synthesis, you need to consider hazard associated with the reaction. মানে আপনি একটা অর্গানিক সিনথেসিস প্ল্যান করেছেন, আমি আপনাকে বললাম স্যার আপনি না ল্যাবে একটু অ্যাসপিরিন বানান। স্যার অ্যাসপিরিন কি? স্যার অ্যাসপিরিন হচ্ছে হেডেকের জন্য কাজ করে, অ্যাসপিরিন হচ্ছে ব্লাড লাইক হচ্ছে থিনার, এটা হচ্ছে হার্টের পেশেন্টদের জন্য হচ্ছে এফেক্টিভ, এটা আমরা ল্যাবে বানাই। সিনথেসিস কি করবো এটা ঠিক করে। এখন আপনার কাজ হচ্ছে ফার্স্ট এই যে রিঅ্যাক্টেন্ট গুলো ইউজ করব, এই রিঅ্যাক্টেন্ট গুলোর মধ্যে কার কোনটার হ্যাজার্ড কি এগুলো জানবো। You need to consider the hazards associated with the reactants and the substance you are synthesizing, and also any intermediate form. মাঝখানে কি ফর্ম হবে ওটাও একটু মনে রাখতে হবে, বুঝতে হবে ইন্টারমিডিয়েট যেটা আছে। So hazard and risk. The hazard of a chemical substance relates to the inherent properties of that substance. Inherent property মানে এটা কেউ চেঞ্জ করতে পারবে না। বুঝতে বলেন? জি, এই যে দেখেন, the risk is more to do with how you plan to use it, the chance of it causing harm. Most people would consider that water is completely safe, has no hazards. In most situations, it is the case. However, consider a beaker of water being boiled on a tripod and gauze. The steam coming from the water and boiling water itself could both cause harm if they come into contact with your skin. এটুকু বুঝছেন? So water boil হচ্ছে, যে স্টিম বের হবে, স্টিম স্কিনে লাগলে স্কিন বার্ন হয়ে যেতে পারে, ইনহেল করলে প্রবলেম হতে পারে। Now consider a substance that most people would consider hazardous. You have probably used hydrochloric acid in experiments involving marble chips. You will have been told to use eye protection when using the acid because of the harm it could do, especially if you got into your eyes. The hazard exists because hydrochloric acid is corrosive, so could damage your eyes. The risk depends on how likely it is the acid can get into your eyes. Risk হচ্ছে চোখে চলে যাবে, আমি risk minimize. Using eye protection does not affect the hazard but greatly decrease. এইটাই হচ্ছে মেইন সেন্টেন্স। মানে সেফটি প্রিকশন কি করে? does not affect the hazard. Hazard কে চেঞ্জ করছে না, but greatly decreases the risk. And hazard warning symbols. A long time ago, bottles containing certain chemicals were labeled with the word poison. শুধু পয়জন লিখে দিত, আর কিছু লিখতো না, অনেক আগের কথা বলছি। This early attempt to prevent harm to, আচ্ছা এটাতে যাচ্ছে, আপনাদেরকে বাসায় একটু এই কেমিক্যালস বটল গুলো দেখতে বলছি, দেখেছিলেন? দেখেন এই যে laboratory workers was well intentioned, but some people might think that bottles without such a label contained harmless substance. More recently, the symbols sometimes called pictogram, মানে কি দিয়ে পিকচার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি দেখে নাম কি pictogram, have been used to label substances but also to identify the actual hazard of the substance inside. The actual symbols have changed over the years and you may see older and newer types of together the same laboratory. মানে ল্যাবে গেলে দেখবেন এরকম সাইন দিয়ে অনেক কিছু লেখা, আবার এরকম এই যে ডায়মন্ডের মতো করে লাইক এই যে এরকম করেও অনেক কিছু লেখা। Is it clear?
So এই যে দেখেন এখানে the symbols in current use are red diamond shapes. One department of the United Nations organization has developed the GHS levels for international use. এই যে globally harmonized system. এটা বুঝছেন? মানে সবাই একই রকম লিখবে। হ্যাঁ? Of classification and labeling of chemicals. The use of these labels is spreading throughout the world. এই যে দেখেন এখান থেকে এটার মিনিং কি? Health hazard includes warning on skin rashes, eye damage, and ingestion. Are corrosive, can cause skin burns and permanent eye damage. Flammable, can catch fire if heated and comes into contact with the flame. And acute toxicity can cause life-threatening effect even in small quantities. এই যে দেখেন এই acute toxicity হ্যাঁ can cause life threatening effect এটা তো বলেছি হ্যাঁ in some cases এখন আমরা বেসিক্যালি কি করি দেখেন in some cases the substance may have more than one symbol মানে একই সাথে একটা সাবস্টেন্স ফ্লেমেবল সাথে কোরোসিভ আবার টক্সিক থাকতে পারে না so in some cases the substance may have a more than one symbol especially when it is an aqueous solution for example you are likely to use hydrochloric acid in 3 different concentrations in a titration may have a concentration of about 0.1 mole per dm cube and this concentration 0.1 mole per dm cube অনেক low enough concentration. It means 0.1 mole per dm cube hydrochloric acid. এটা স্কিনে পড়লে স্কিন বার্ন হবে না।
স্কিন খুব বেশি হলে একটু ইরিটেশন হতে পারে, একটু ইচিং হতে পারে। যাদের স্কিন সেন্সিটিভ তাদের খুব বেশি হলে র্যাশ হতে পারে। বাট ইটস at this concentration, this substance is definitely not no more corrosive. কি বুঝেছি, কি বলেছি বুঝছেন? এখন দেখেন, as a general laboratory reagent, it may have a concentration of 1 or 2 mole per dm cube. তার মানে এর জেনারেল কনসেন্ট্রেশন কি 1-2 মোল per dm কিউব হতে পারে। এই যে এখানে যেমন আমাদের এই যে এই কন্টেইনারে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হাতে লাগে, হ্যাঁ, এটা ডাইলিউটেড। বাট এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কনসেন্ট্রেটেডও হতে পারে। আর কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছু কেসে আমরা ইউজ করি, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ডেফিনেট। তাহলে আচ্ছা, আপনার কি মনে হয় আমরা যে মার্কেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিনে আনি, এর কনসেন্ট্রেশন সে 10 মোল পার ডিএম, কত? 10। আমরা এটা বের করে আপনাদেরকে টাইট্রেশন যখন করতে দেই, টাইট্রেশন করার টাইমে আমরা কনসেন্ট্রেশনটা অনেক লো করে দেই, দ্যাট মিন্স ওয়াটার মিক্স করি। নাও হোয়াট ডু ইউ থিংক, আমরা যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেটা সাপ্লাইড বটল, হ্যাঁ, যেটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে যেগুলো আসে, এটা যখন ওপেন করি, এটা কি এমনি করি নাকি গ্লাভস পরে? এক্স্যাক্টলি। তারপর নিয়ে ওটাতে ওয়াটারের সাথে মিক্স করে যখন ওটাকে ডাইলিউট করে দিচ্ছি, তখন আর গ্লাভস আমাদের দরকার না। যেমন স্যার একবার এক্সামে কোয়েশ্চেন আসছে, এটা এরকম কোয়েশ্চেন আসে এক্সামে, হ্যাঁ, সে একটা এক্সপেরিমেন্ট আছে, ওই এক্সপেরিমেন্টে অ্যাসিড ইউজ করছে, অ্যাসিড ডেফিনেটলি কোরোসিভ। অ্যাসিড কোরোসিভ দেখে স্টুডেন্টকে আস্ক করা হয়েছে হোয়াট সেফটি প্রিকশন, হোয়াট সেফটি মেজার আপনি নিবেন, এই। সো স্টুডেন্ট বলেছে যে ওকে ফাইন, আই উইল ওয়্যার আ গ্লাভস। এটা বুঝছেন, হ্যান্ড গ্লাভস ইউজ করবে। বাট এরপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি তে লিখা, টিচার সাজেস্ট করেছে ইউ ডোন্ট নিড গ্লাভস। ওয়াই? দ্যাটস ইট। কি? বিকজ ডাইলিউট ছিল, এই তো। সো এই যে ফর সাম পারপাসেস ইউ মে ইউজ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড with a concentration of more than 10 mol per dm cube. These very different concentrations have different hazards. তাহলে এই যে কোনটা ইউজ করব তার উপর ডিপেন্ড করে। একই এক্সপেরিমেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমরা করার টাইমে একদিন বলছি গ্লাভস ইউজ করেন, আরেকদিন বলছি গ্লাভস লাগবে, তো আপনাকে বুঝতে হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে। এখন এখানে দেখেন, আচ্ছা আরেকটা পয়েন্ট বলি, হ্যাঁ, আমরা ল্যাবে যে পয়েন্ট গুলো বলি, আমরা সেফটি গ্লাস, আমরা সেফটি গ্লাস, সেফটি গগলস ডেফিনেট ইউজ করতে বলি। বিকজ অ্যাসিড যদি স্পিল করে চোখে যায়, যেতেই পারে, অ্যালকালি স্পিল করে চোখে গেল, তাহলে স্যার একটু সেফটির চিন্তা করে দেখে বলেন তো, কুকিং এর টাইমেও তো সেফটি গ্লাস ইউজ করাটা বেটার। কি অনেক টাইমে কুক করেছেন কখনো কিচেনে, কখনো মানে হ্যাভ ইউ এভার বিন দেয়ার, ভিজিট করেছেন? হ্যাঁ, একটা এগ ফ্রাই করতে পারেন কি? এখন পারেন না, ইটস ওকে, নো প্রবলেম। এই এস এর পর এ টুর পর যখন বাইরে ইউনিভার্সিটিতে যাবেন, থাকতে হবে এই লাইক একা একা নিজের ডর্মে তো লাইক কুক করা লাগে না, ডর্মে হচ্ছে মিল পাওয়া যায় মোস্টলি। এই ইট ডিপেন্ডস কোন ডর্মে আছেন, কোন ইউনিভার্সিটিতে আছেন, কোন এরিয়াতে আছেন, এগুলোর উপর। বাট নিজে যখন কুক করতে হবে তখন একটু বুঝবেন। স্যার এই যে এগ আমরা যখন ফ্রাই করার টাইমে কি কুকিং প্যান, যেটা কুকিং প্যান আগে তো ওয়াশ করতে হবে, ওয়াশ করলে ওখানে ওয়াটার লেগে থাকে। এখন এক স্টুডেন্ট ও হচ্ছে এরকম করেছে, একটা কুকিং প্যান ওয়াশ করেছে, ওয়াশ করার পর ওয়াটার ওখানে থাকবে কি থাকবে না? ডেফিনেটলি থাকবে না। এরপর ওখানে অয়েল দিয়ে দিয়েছে, অয়েল দিয়ে এবার হিট দিচ্ছে। প্রবলেম এটাই। কি প্রবলেম? অয়েল আউট, এক্স্যাক্টলি, স্প্রে আউট হবে, স্প্ল্যাশ করবে এই, আর এখান থেকে হট অয়েল স্প্রে আউট করে চোখেও যেতে পারে। সো ইটস অল অ্যাবাউট দ্য এক্সপার্টিজ নিয়েও আমি একটু কথা বলবো, হ্যাঁ স্যার। সো এই যে এখানে এই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করতে হয়। তাহলে এই যে এখান থেকে দেখেন, এই যে হ্যাজার্ড সিম্বলস, এই যে risk assessments and control measures. The person in charge of a laboratory or any other place of work is responsible for making risk assessment. First, they look at the hazards, all the chemical substances, being guided by the hazard symbols. Then they consider the ways in which these substances will be used. This is assessing the risk. Finally, they write some guidelines for those who use laboratory. মানে এটা হচ্ছে ল্যাবের যে টিচার, এটা ল্যাবের টিচার আসলে এভাবেই কাজটা। আজকে কোন কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করবে, আচ্ছা এটা থেকে কি হ্যাজার্ড আছে, ও এই হ্যাজার্ডস গুলো আছে, আচ্ছা এই হ্যাজার্ডের রিস্ক কি, এগুলো রিস্ক, ওকে ফাইন, তাহলে রিস্ক কিভাবে মিনিমাইজ, বুঝাতে পেরেছি?
সো এখন দেখেন এখান থেকে এক্সাম হিন্ট এটাও একটু বলে দিই ইফ an exam question asks you to suggest a precaution when tackling a practical assignment it is not enough to say wear a lab coat or goggles এটা কেন বলছি বিকজ এটা লিখলে আর মার্ক পাবেন না এটা ও লেভেল this should be standard practice for any practical assignment you should comment on a particular procedure in the practical such as HCl gas is produced so this step should be carried out in a fume cup HCl gas produce হয়েছে এজন্য fume cup এটা ইউজ করতে বলেছে or আপনি বলে দিবেন যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছে it is corrosive so we have to wear hand gloves or wear gloves or safety goggles এগুলো আগে বলে দিতে হবে আর ইন জেনারেল খালি লিখবেন যে ল্যাবে হচ্ছে wear gloves wear lab coat আর safety goggles এটাতে মার্ক দিবেন কোন সাবস্টেন্সের কি প্রবলেম এটা মেনশন করে দিয়ে লিখতে হবে বুঝাতে পেরেছি এখন দেখেন such guidelines will consider many different factors including the amount used এখন এখান থেকে দেখেন অ্যামাউন্ট ইউজ স্যার আমরা ল্যাবে এক্সপেরিমেন্ট করার জন্য কি বিকারে এক্সপেরিমেন্ট করতে প্রেফার করি না আমরা টেস্ট টিউবের সাবস্টেন্সটা তো কম যা দেখার এটা তো সি থ্রু দেখা যায় ট্রান্সপারেন্ট রাইট কি রিঅ্যাকশন হচ্ছে ওটা বাইরে থেকেও দেখা যায় অল্প একটু নিয়ে 1 ড্রপ 2 ড্রপ নিয়ে আমরা টেস্ট করে দেখি এটাই টেস্টের রুল এখন এক স্টুডেন্ট বলছে স্যার আমি না একটা বিকারে রিঅ্যাকশন করাবো এতগুলো সাবস্টেন্স নিয়ে ও রিঅ্যাকশন টেস্ট করে দেখছে রিঅ্যাকশনটা এক্সোথার্মিক রিঅ্যাকশন এত হিট প্রডিউস হলো বিকারই ক্র্যাক করে গেল বুঝাতে পেরেছি এরকম করি না আমরা মিনিমাম অ্যামাউন্ট যেটা পসিবল ওটা নিয়েই করি দ্য এজ আর এক্সপেরিয়েন্স অফ দ্য পার্সন ইউজিং ইট এখন ল্যাবে যারা কাজ করে ল্যাবের যে টেকনিশিয়ান আছে ল্যাবের যে টিচার আছেন হ্যাঁ ওনারা যখন কাজ করেন এমনও কিছু সাবস্টেন্স আছে ওনারা জাস্ট এমনি নর্মালি হাতে নিয়ে অ্যাড করে দেন। এটা তো আপনি পারবেন বুঝাতে পেরেছি জাস্ট খালি একটা জিনিস রিলেট করবেন আপনার বাসায় কিচেনে যে লং টাইম থেকে কুক করে ওর এক্সপার্টিজ আর আপনার এক্সপার্টিজ সেম না সিম্পলি একটা এগ ফ্রাইয়ের কথা বলেছে রাইট হ্যাঁ যারা এক্সপার্টিজ ওরা দেখবেন যে ও এট এ টাইম হচ্ছে এগো ফ্রাই করছে আবার অন্য কিছুও করছে এদিকে ওয়াটার বয়েল করছে এগ ফ্রাই হয়ে গেলে এটাকে আবার হ্যাঁ বের করে দিচ্ছে এই বাট আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে একটা এগই ফ্রাই করতে পারছেন এক্স্যাক্টলি ইটস অল অ্যাবাউট দ্য এক্সপার্টিজ whether it will be heated হিট দিতে হবে কি হবে না আর এই যে whether ventilation or a fume cupboard should be used control measures may refer to the type of eye protection is the need of wear gloves keeping the cap of the bottle after removing some of the substance এটা অনেক ইম্পর্টেন্ট কেন স্যার অনেক টাইমে এখানে প্রবলেম হয় আমরা সিম্পলি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিএজেন্ট বটল এখন আমি এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের করব এই স্টপার দিয়ে কি করব এই স্টপারকে যদি আমি রিমুভ করে এভাবেই রাখি তাহলে এখানে কি কন্টামিনেশন লাগবে না কিভাবে রাখতে হয় এটাও একটা প্রসেস ইজ ইট ক্লিয়ার তাহলে এভাবে যদি রেখে দেই টেবিল থেকে এখানে ইম্পিউরিটিজ লেগে যেতে পারে আবার এটাকে এখানে প্লেস করবেন সব অ্যাসিড ইম্পিওর হয়ে ইউ নেভার নো কোন রিঅ্যাকশন যদি হয় হতেও পারে সো এই যে এখান থেকে দেখেন keeping the substance away from a source of heat and what to do if some of the substance is spilled on the floor or get on the skin মানে এটা অলওয়েজ মনে রাখবেন স্কিনে যদি কোনো কিছু পড়ে যায় ফ্লোরে যদি কোনো কিছু পড়ে যায় পড়ে গেলে একটাই কাজ কি করবেন এনাফ ওয়াটার দিয়ে ওয়াশ করবেন হ্যাঁ স্টুডেন্ট ও হচ্ছে হাতে একটু অ্যাসিড পড়েছে ও যে সোডিয়াম হাইড্রোক্সাইড কেন অ্যাসিড নিউট্রালাইজ হবে সোডিয়াম হাইড্রোক্সাইড যে দিচ্ছে অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করবে এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হিট প্রডিউস হয় এত হিট প্রডিউস হবে স্কিন বার্ন হয়ে যাবে একে তো অ্যাসিড বার্ন করেছে তারপর হিটের জন্য আরো বার্ন হবে সো অলওয়েজ মনে রাখবেন কোনো কিছু ফার্দার অ্যাড করব না কি করতে হবে যা পড়েছে এটাকে ওয়াশ আউট করতে হবে উইথ এনাফ ওয়াটার সো এই যে রিমেম্বার দ্যাট এই যে there are also hazards and risks in your home many cleaning materials contain hazardous material shows a warning level for a household oven cleaner এই জন্য কি করতে হবে causes severe skin burn eye damage wear protective gloves protective clothing eye protection face protection wash hands thoroughly after handling আর খেলে কি হবে চোখে গেলে কি হবে স্কিনে গেলে কি হবে এগুলো তো বুঝছেন জি এটাও হোমওয়ার্ক দিয়েছিলাম সো এই যে এখান থেকে এই যে অ্যাপারেটাস নিয়ে এই যে এখানে যা আছে
এটা একটু বলি, হ্যাঁ। Don't forget the apparatus you might use in chemistry laboratories. Some of these apparatus may also have hazards. কি স্যার, আপনার ল্যাবে মোস্টলি গ্লাসওয়্যার দিয়েই সবকিছু, গ্লাসওয়্যার দিয়ে বানানোর রিজনই হচ্ছে, রিজন নাম্বার ওয়ান, গ্লাসওয়্যার দিয়ে বানানোর রিজন নাম্বার ওয়ান হচ্ছে এটা একটু স্ট্রং হয়। এখন বলবেন স্যার সি থ্রু প্লাস্টিক দিয়েও তো বানানো যায়। স্যার প্লাস্টিক রিয়াক্ট করতে পারে, গ্লাস রিয়াক্ট করে না, গ্লাসের মেল্টিং পয়েন্ট বেশি, গ্লাস মেল্ট করে না, প্লাস্টিক মেল্ট করে যাবে। ইজ ইট ক্লিয়ার? সো এই যে এখান থেকে, বাট গ্লাসের একটাই প্রবলেম, গ্লাস তো ফ্রাজাইল, ফ্রাজাইল মানে ইজিলি ব্রেক করবে, ইজিলি ব্রেক করলে ইজিলি স্কিন কাট হতে পারে। এই জন্য ল্যাবে কোনো ব্রোকেন অ্যাপারেটাস আমরা ইউজ করব, মনে থাকবে। সো এই যে এখান থেকে দেখেন, ফর এক্সাম্পল, আচ্ছা মার্কারি থার্মোমিটার, মার্কারি তো টক্সিক। So mercury thermometer obviously contain mercury, which is a hazardous substance. This is why you are more likely to use spirit thermometers and digital thermometers. Their hazards are much lower. Another example is methods of heating. Traditionally, heating involved the use of a Bunsen burner tripod torch. Perhaps the electric heating metal would be safer as well as easier to use. তার মানে মোস্টলি এখন আমরা কি ইউজ করি, আমরা ইলেকট্রিক হিটার ইউজ করি, কোনো ফ্লেম থাকে না, খালি হিট থাকে, ফায়ার ক্যাচ করার পসিবিলিটি নেই। বাট আগে কি করতাম, বানসার বার্নার দিয়ে হিট দিতাম। In organic chemistry, some experiments involve glass apparatus for techniques such as distillation. A long time ago, the traditional way of to connect the different pieces of glass apparatus was by using connecting glass tubing with cords or rubber band. মানে রাবার বাঙ্ক দিয়ে এগুলোকে অ্যাটাচ করতো, অনেক টাইমে রাবার বাঙ্ক খুলে যেত, অনেক টাইমে গ্লাস ভেঙে যেত। ইজ ইট ক্লিয়ার? এখন এগুলো করি না। More recently, apparatus made only of glass connected mainly by ground glass joints. কি গ্রাউন্ড গ্লাস জয়েন্ট? আমি একটু গ্রাউন্ড গ্লাস জয়েন্ট দেখিয়ে দিই। স্যার এই যে দেখেন, এই অ্যাপারেটাসের নাম, ইটস আ রাউন্ড বটমড ফ্লাস্ক। এই অ্যাপারেটাস কি নাম দিয়েছি? রাউন্ড বটমড ফ্লাস্ক। সে দিস ইজ, সো দিস ওয়ান ইজ রাউন্ড বটমড ফ্লাস্ক, রাইট? এই যে এটা, এই যে দিস ওয়ান, এটা রাউন্ড বটম ফ্লাস্ক। আগে করতাম কি, রাউন্ড বটম ফ্লাস্কের উপরে রাবার বাং দিতাম, রাবার ব্যাংক দিয়ে দেন টিউব দিয়ে বের করে নিয়ে যেতাম। অনেক টাইম ভিতরে গ্যাস প্রডিউস হয়েছে, ভিতরে অনেক বেশি প্রেসার বিল্ড আপ হয় বলে এই রাবার ব্যাংকটা এখান থেকে খুলে চলে, এটা হতেই পারে, গ্লাস ব্রেক করে যেতে পারে। এখন এগুলো ইউজ করি না, এখন ইউজ করি গ্রাউন্ড জয়েন্ট। গ্রাউন্ড জয়েন্ট মানে সেই রাউন্ড বটম ফ্লাস্কের উপরে এই স্টিল হেডটা কানেক্ট করবো, এর নাম স্টিল হেড। কি স্টিল হেড? STILL, স্টিল হেড, এটা বুঝছেন? সো এই যে এটা যেটা, এটাকে আমরা, এই যে দেখেন এটার নামই গ্রাউন্ড জয়েন্ট। এই যে দিস পার্ট, এই পার্টের নাম কি? গ্রাউন্ড জয়েন্ট। এই গ্রাউন্ড জয়েন্ট এটা এখানে জাস্ট এই যে ফিক্স হয়ে গেল, এটা এখানে থাকবে ফার্মলি, ইজিলি খুলবে না আর। বুঝাতে পেরেছি? গ্রাউন্ড জয়েন্ট, কোনো লিক নেই, কিচ্ছু নেই। এখানে গ্যাস যদি প্রডিউস হয়, গ্যাস একটা গ্যাসও বাইরে আসবে, এটা অলরেডি সিলড। আর এটা এই যে দেখেন, এখন রিমুভ করতে গেলে আমাকে আরেকটু, এই যে, বুঝাতে পেরেছি? বাট এটা এভাবেই বানানো, এই যে দ্যাটস ইট, এটা প্রপারলি সিল, কোনো গ্যাপ নেই, কোনো লিক নেই। ইজ ইট ক্লিয়ার? এখানে আমরা যদি এখন একটা কন্ডেন্সার কানেক্ট করি তাও তো হবে, এখানে থার্মোমিটার কানেক্ট করবো এই যে টপে, তাও হবে। সবগুলো এই জয়েন্ট গুলোর নামে কি, এই যে ক্লাউডি যেটা পোর্শনটা দেখছেন, এটা মেইনলি এভাবে বানানো হয়েছে। এটা আরেকটা অ্যাপারেটরের সাথে অ্যাটাচ করে গেলে ওখানে কি থাকবে না, কোনো লিকেজ থাকবে না, কোনো গ্যাপ থাকবে না, পারফেক্টলি সিলড হয়ে যাবে। এটার নামই হচ্ছে কি গ্রাউন্ড জয়েন্ট অ্যাপারেটস।
বুঝাতে পেরেছি? আগে এত ইজি ছিল না। ওকে, তাহলে এই যে এখান থেকে এই যে ground joint apparatus have been used. This is less hazardous because it does not involve risk involved in assembling the apparatus. মানে আর অ্যাসেম্বল করার কিছু নেই। তো দেখলেন তো খুব ইজিলি হয়ে গেল। এটা না করে এখন রাবার বাং দিতে হলে কি করতে হতো? ওই সাইজের রাবার বাং এখানে দিতে হতো, গ্যাপ থাকতো, লিক থাকতো, গ্যাস স্কেপ করে চলে যেত। ওকে ফাইন স্যার, তাহলে এই যে এখান থেকে এই পয়েন্টস গুলো বলেছি অ্যালকেনস ফ্রম ক্রুড অয়েল, বাট এর আগে আমি একটু নোটের এই হ্যাজার্ড এন্ড রিস্ক এই পার্ট গুলো একটু দেখেন এন্ড কিভাবে আমরা রিস্ক মিনিমাইজ করতে পারি। হ্যাঁ, the hazard presented by a substance or an activity is its potential to do harm. This potential is absolute. For example, some chemicals are flammable, some are toxic. Their tendency to burn or to poison are tested and calculated will always be the same. The risk associated with a particular hazard is the chance that will actually cause harm. Is affected by a number of things. In particular, the nature of hazard involved, the level of exposure. মানে কম যদি হয় প্রবলেম নেই তো। এই the level of exposure in turn is dependent on factors such as expertise of the person working with a chemical. মানে যে কাজ করছে, আপনার জন্য স্যার 1 ড্রপ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রবলেম হতে পারে, আপনার আগে করেন। বাট এমন মানুষ আছে যারা ল্যাবে কাজ করে, ও 100 সিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিডও ট্রান্সফার করে দিচ্ছে। It's all about the expertise, right? এই তাহলে এই যে এখান থেকে দেখেন আমাদের কনসার্ন হচ্ছে ভলিউম বিং ইউজড, কতটুকু ভলিউম ইউজ করছি, and the conditions in which it is used, the protective clothing and equipment available. A hazardous substance can be safe to use if the risks are minimized. For example, we know that petrol is hazardous, it is flammable and poisonous. The risk of harm changes considerably depending on how the petrol is handled. There are a number of hazards particularly associated with organic chemicals. Many of these chemicals are poisonous and or carcinogenic. Carcinogenic মানে they can cause cancer. এটা organic chemical বেশি। Is it clear? Many are flammable. As a result, when working with organic chemicals, it is very important to carry out a full risk assessment. The purpose of this is to identify the risk of using hazardous chemicals and reduce them as far as possible. Ways of reducing risk: working on a smaller scale. এটা অলরেডি বলেছি, একটা রিঅ্যাকশনে গ্যাস প্রডিউস হচ্ছে, আপনি অনেক ম্যাটেরিয়াল নিয়ে রিঅ্যাকশনটা করাচ্ছেন, এই যে গ্যাসটা প্রডিউস হবে অনেক বেশি হবে না? এটা তো কার কন্ট্রোলের লেভেলে থাকে না, হ্যাঁ, কন্ট্রোলের বাইরে চলে যায়। আর যদি এটা টেস্ট টিউবে অল্প একটু নিয়ে করি তাহলে তো কন্ট্রোল করা যাবে নাকি যাবে না? দেখেন, for example, there is a less risk of inhaling fumes with smaller amount of chemicals because there are fewer fumes. When the quantities are small, it is easier to contain the reaction in closed apparatus and to carry out the reaction in a fume covered. If heat is given out, মানে কি type reaction? Exothermic reaction. This will be less for smaller quantities of reactants, and smaller quantities are easier to transform from one container to another without spillage. এটা একটু ঠিক করেন, one হবে, একটা e missing, ঠিক করে নেন, একটা e missing। Is it done? From one container to another without spillage. এবার দেখেন একটু, এই যে taking specific precautions or using alternative techniques depending on the properties of hazardous substance we are using. দেখেন কি লেখা, using a low concentration considerable reduces the risk of hazardous solute. The lowest suitable concentration of any particular reagent will vary from reaction to reaction. In many laboratory reaction, 0.4 mole per dm cube or even 0.1 mole per dm cube, acids and alkalis are quite adequate. These concentrations, the chemicals are irritant rather than corrosive. So hazard level is reduced. Although the hazard level is higher, the risk can be kept low by careful planning and risk assessment. Ever again, careful use of safety measures such as fume cover to remove toxic or flammable fumes, personal protection such as safety goggles, and considerable reduce the risk of carrying out reaction using hazardous chemicals.
changing the conditions under which a reaction takes place. For instance, lowering the temperature of a reaction mixture. Lowering the temperature of a reacting mixture will slow the reaction down. This can substantially reduce the risk of reaction mixture overheating or excessive fumes being given off. Though cooling may change the equilibrium position, so affect the proportion of reactants and products in the final mixture, but ultimately the same. সে একটা রিঅ্যাকশন আমরা বলছি স্যার নরমালি করেন, স্লো হবে, টাইম লাগবে বেশি, বাট স্টিল আপনি রেজাল্ট পাবেন। আপনি বলছেন যে না স্যার আমি তো হিট দিয়ে করব, হিট দিয়ে করতে গেলে এখানে রিস্ক বেশি তো, এন্ড হিট দিয়ে করলে শুধু একটা জিনিস হবে, হিট দিয়ে করলে একটা রিভার্সিবল রিঅ্যাকশন, পজিশন অফ ইকুইলিব্রিয়াম কি টেম্পারেচারের জন্য চেঞ্জ হয়, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আপনি কম বেশি পেতে পারেন হিটের সাথে, হ্যাঁ, বাট হিট ছাড়াও যদি রিঅ্যাকশন করি একই রিঅ্যাকশন হবে, ইল্ড কম আসবে আর ডিফারেন্ট আসবে, বাট রিঅ্যাকশন তো স্টাডি করতে পারবো নাকি পারবো? পারবো, এটাই বলছি। ফর এক্সাম্পল, the reaction between sodium thiosulfate and dilute hydrochloric acid is often used to show the effect of increasing temperature on the rate of reaction. However, sulfur 4 oxide given off can trigger asthma attacks in vulnerable individuals. E gas, sulfur dioxide, sulfur 4 oxide, sulfur dioxide কি can trigger asthma attack. সবার তো অ্যাজমার প্রবলেম হয় না, অনেকের হয়। আবার তাদের সালফার ডাইঅক্সাইড ইনহেল করলে অ্যাজমা অ্যাটাক ট্রিগার করবেই, কি লিখেছি ক্যান ট্রিগার। বাট হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি হয়, এটা অ্যাসিডিক গ্যাস, এটা ইনহেল করলে স্যার অ্যাজমা ট্রিগার করবেই। ডিফারেন্সটা বুঝাতে পেরেছি? তাহলে HCl একটু আগে দেখেছিলেন না HCl কে ফিউম কভারে করতে, HCl নিয়ে যদি এক্সপেরিমেন্ট হয়, HCl এর যে গ্যাস এটা ইনহেল করলে অ্যাজমা ট্রিগার করবেই। আর এভাবে হলে কি অ্যাজমা ট্রিগার করতেও পারে, কার? vulnerable individual, সবার তো প্রবলেম নাও। Is it clear? Using alternative methods with less hazardous substance. অনেক টাইমে এমন হয় একটা রিঅ্যাকশন করাচ্ছি আমরা তখন সাজেস্ট করলাম স্যার এই রিঅ্যাকশনে না আপনি এই কেমিক্যাল ইউজ না করে, সে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে রিঅ্যাকশন করাতে বলছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে রিঅ্যাকশন করব, অ্যাসিডের রিঅ্যাকশন, হাইড্রোক্লোরিক অ্যাসিড কোরোসিভ। স্টুডেন্ট আমাকে বলেছে স্যার আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ না করে আমার বাসায় ভিনেগার আছে, ইথানোইক অ্যাসিড, ওটা দিয়ে করতে পারবো, ওটাও তো অ্যাসিড। তো আমরা বলছি হ্যাঁ পারবেন, রিঅ্যাকশন সিমিলারই হবে, সেম একই রকমই রিঅ্যাকশন হবে, বাট রিঅ্যাকশনটা একটু স্লো হতে পারে। বিগ অ্যাসিড তো রিঅ্যাকশনটাতে প্রোডাক্ট একটু কম আসতে পারে, রিঅ্যাকশনে আপনি যা অবজার্ভ করবেন এটাতে আপনি দেখবেন চেঞ্জেস গুলো অনেক স্লো হচ্ছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে উইদিন 30 সেকেন্ডস আপনি পেয়ে যাবেন। তো এখন কোনটা সেফ? উইক অ্যাসিড দিয়ে চালায় দেয়া, এটাই তো। কি লেখা দেখেন, sometimes it is possible to substitute chemicals and still study the same basic reaction. In many cases, the alternative chemicals are not as effective as the original, more hazardous ones. The reaction may be slower or yield may be lower, but if the risk is also substantially lower, these disadvantages are worthwhile. বুঝাতে পেরেছি? এখন এখানে দেখেন এই যে রিস্ক, hazard and risk. Many organic chemicals, some of the substances that they react with are hazardous. This means that they are potentially dangerous for anyone using them. So possible hazards include toxicity. So lead compound কি toxic. যেমন আজকে একটা ক্লাসে ও লেভেলের ক্লাসে আমি একটা প্রেসিপিটেট ফর্ম করে দেখিয়েছি, lead নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের প্রেসিপিটেট। আমি জানি lead কম্পাউন্ড কি টক্সিক, আমার এক্সপেরিমেন্ট করার সাথে সাথে আমি যে হ্যান্ড কি করব ওয়াশ করে আসছি, বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা ধরলাম হ্যান্ড ওয়াশ করতে যাইনি। বুঝাতে পেরেছি? এই অ্যাবজর্পশন থ্রু স্কিন, 1 ব্রোমোবিউটেন কারো যদি হাতে পড়ে যায় ও স্কিন দিয়ে অ্যাবজর্ব হয়ে বডিতে চলে যাবে। তাহলে 1 ব্রোমোবিউটেন ধরার আগে কি পুরা ল্যাব কোট, সেফটি গগলস, গ্লাভস সবকিছু ইউজ করেই করতে হবে। ফাইন। Irritation if inhaled is a hydrogen chloride gas, corrosive compounds, concentrated sulfuric acid, high flammability, ethoxyethane, C টা কেটে দেন,
ইথেন্স হবে না, কি হবে? ইথেন। আর কার্সিনোজেনিক কম্পাউন্ড, কার্সিনোজেনিক মানে কি? দে ক্যান কজ ক্যান্সার। বেনজিন এরকম, হ্যাঁ? বেনজিন, আচ্ছা বেনজিনের স্মেল আপনাদেরকে বললে আপনারা বলবেন এই বেনজিনের স্মেল পেয়েছি। স্যার কিছু বেনজিন এসি থেকেও বের হয়। কি থেকে? এসি থেকে বের হয়। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যেসব স্মেল নট প্লিজেন্ট বুঝবেন এটা টক্সিক। যেমন একটা পলিথিন বার্ন করলে যে স্মেল হয়, ভালো না, টক্সিক গ্যাস প্রডিউস, এটা তো শিখেছেন, পলিমার বার্ন করলে টক্সিক গ্যাস হয়। আচ্ছা একটা ক্যান্ডেলকে এক্সটিংগুইশ যখন করেন তখন যে স্মেল বের হয় একটু ডেন্স কালারের, কেমন লাগে? নট, নট সো গুড, নট ব্যাড। না 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 না, মানে আমার ভালো লাগে না, এটা আমি বললাম। অনেকে আছে এমনও দেখেছি যে পেট্রোলের স্মেল খুব ভালো লাগে, কেরোসিনের স্মেল খুব ভালো লাগে। মানে ইট ডিপেন্ডস। এই অক্টেন স্মেল গুড না, নট সো গুড। আর মেটালেরও কিছু স্মেল আছে। আচ্ছা যাক, ইট ডিপেন্ডস, সবার তো আর সেম হয় না। এই আমি কি বলছি দেখেন একটু, এটা একটু ফলো করবেন। কেন? এয়ার কন্ডিশন থেকেও বেনজিন বের হয়। কিভাবে বের হয় একটু বলি। সে আপনি আপনার কার সানলাইটে রেখে একটা মলে গেলেন, কার কোথায় রাখা? সানলাইটে, ওপেন এয়ারে রাখা আছে। এখন যখনই সামারের টাইমে গ্যারেজে পার্ক করেই গেলেন, টেম্পারেচার অনেক বেশি, আর যখনই বের হয়ে গাড়িতে উঠেই ও অনেক গরম, এসি অন করেন, এসি অন করেন, এভাবেই তো বলে। 1 মিনিট। এই সো গাড়িতে উঠে কি করে? গাড়িতে উঠে হচ্ছে এসিটা একদম ফুল দিয়ে ছেড়ে দেয়, অন করে ফেলে, তাই না? এন্ড আমাকে একটু বলেন, এই গাড়িতে এতক্ষণ এসি টেম্পারেচার কি হাই না লো? সামার তো টেম্পারেচার অলরেডি অনেক হাই, এতক্ষণ এসি কিন্তু চলেনি। ফার্স্ট যখনই এসি অন করবেন ভিতর থেকে একটা স্মেল বের হয়, ভালো? দ্যাটস টক্সিক, ইট কন্টেইনস বেনজিন। কি কন্টেইন করে? বেনজিন কন্টেইন করে। ইনহেল করলে এই যে বেনজিন কি কার্সিনোজেনিক। তো কি করা উচিত? লাইক হচ্ছে এটা, আপনি এসি অন করেন, ফাইন, নো প্রবলেম, বাট এই উইন্ডো গুলো ওপেন রাখেন ফর এটলিস্ট 2 to 3 মিনিটস। ওই গ্যাসগুলো সব বের হয়ে চলে যাবে, তারপর উইন্ডো ক্লোজ করুন। কি বলেছি বুঝছেন? এই সো এই যে দেখেন, রিয়াকশন মাইট বি হ্যাজার্ডাস ইফ ইট ইজ র্যাপিড। রিয়াকশন হ্যাজার্ডাস হতে পারে যদি কি হয়? র্যাপিড এন্ড হাইলি এক্সোথার্মিক। যদি র্যাপিড হয় আর হাইলি এক্সোথার্মিক হয় তাহলে হ্যাজার্ডাস হবে। অর ইফ ইট প্রডিউসেস ভোলাটাইল হ্যাজার্ডাস প্রোডাক্ট। The risk relates to how a hazardous material is used. For instance, using small quantities, taking specific precaution, wearing gloves, using a water bath for heating may reduce the risk. Hazardous materials used in small quantities with proper containment pose little risk. Is a type of hazard. Organic chemicals present a range of different hazards. Their container, transport boxes, and storage bottles, lab bottles carry hazard symbols. আপনি দেখবেন যে রাস্তায় হচ্ছে যখনই কোনো কেমিক্যাল বা এরকমের কার নিয়ে যায়, ওখানে কি সব মার্ক করে লিখে দেওয়া থাকে না? ফ্লেমেবল। সেই যে পেট্রোল যখন ক্যারি করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, পেট্রোলের যে কারগুলো থাকে এক একটা ট্যাঙ্কার, ওখানে সবগুলোতে লিখেই দেয় ফ্লেমেবল, মার্ক করে দেয় এক্স্যাক্টলি। হ্যাঁ, এই ডিফারেন্ট হ্যাজার্ডস রিকোয়ার ডিফারেন্ট প্রিকশনস টু বি টেকেন। ফ্লেমেবল মেটেরিয়াল নিড টু বি কেপ্ট অ্যাওয়ে ফ্রম ইগনিশন সোর্সেস। Corrosive materials should be prevented from getting on your skin. Toxic materials must not be allowed in the body either through skin absorption or inhalation. Oxidizing materials have to be carefully used with fuels or reducing agents. Risk can be reduced by using less material. The reaction is easier to contain, to control. The risk of spillage is reduced. Using lower concentration. এটা তো বলেছি। Using an electric heating mantle instead of a naked flame of a Bunsen burner to heat flammable liquids or solution. Using specific product clothing or wearing eye protection, keeping the substance away from a source of heat, doing a reaction in fume cupboard, and reducing the temperature at which the procedure is carried out.
চেঞ্জিং দ্য মেটেরিয়াল ইউজ, যদি লেস হ্যাজার্ডাস কিছু নিতে পারেন, লেস হ্যাজার্ডাস কম্পাউন্ড মে নট রিঅ্যাক্ট অ্যাজ কুইকলি or give as much product, but they will still allow the same reaction to be studied. এত কিছু দেখার পর অনেকের কাছে মনে হয় ল্যাব সেফ না। আমি তো বলছি ল্যাব বাইরের রাস্তাঘাটের চেয়ে অনেক। দেখেন এই যে, having assessed the hazards and applied risk assessment, laboratories are very safe places to work, often safer than real life. কি বলেছি বুঝছেন? তাহলে এই যে এখান থেকে এবার একটু টেক্সট বুকের এই পয়েন্টস গুলোতে আসি। আমি আবারও বলছি, এই টেক্সট বুকের এভাবে মার্ক করে কোনো পেজের আগে বলেছি? বুঝতেই পারছেন আমি কি মিন করছি। অ্যালকেনস ফ্রম ক্রুড অয়েল, দেখেন এখান থেকে ক্রুড অয়েল, এই যে ক্রুড অয়েল, ক্রুড অয়েলের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন পারি, ক্র্যাকিং পারি, রিফর্মিং বুঝেছি জি। এই যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন নোট যা আছে টেক্সট বুক আরেকবার একটু পড়তে হবে। হ্যাঁ, এই টেম্পারেচার গ্রেডিয়েন্ট এই ওয়ার্ডটা শিখেছেন আগে? ইয়েস। এরপর ক্র্যাকিং, ক্র্যাকিং মনে আছে? এই যে লং চেন মলিকিউল ব্রেক করে শর্ট চেন হয়ে যায়। এরপর এখানে আসছে কি? রিফর্মিং। রিফর্মিং, রিফর্মিং আমি হেক্সেনের এক্সাম্পল দেখেছি, এখানে কার এক্সাম্পল দেখছেন? পেন্টেন, পেন্টেন থেকে কি ফর্ম হয়? সাইক্লোপেন্টেন। হেক্সেন থেকে কি ফর্ম হয়? এই যে হেপ্টেন, হেপ্টেন থেকে মিথাইল বেনজিন। ইজ ইট ক্লিয়ার? এগুলো তো শিখেছি। এরপর এখান থেকে অ্যালকেনস অ্যাজ ফিউলস, অ্যালকেনস অ্যাজ ফিউলস। এখন দেখেন অ্যালকেনকে যখন বার্ন করি, অ্যালকেনকে যখন বার্ন করি, লাস্ট ক্লাসে এটাও বলেছি যে একটা ফিউল বার্ন হলে ইনকমপ্লিট কম্বাসন যদি হয় এর দুটা রিজন। আচ্ছা, ইনকমপ্লিট কম্বাসনের রিজন একটাই, অক্সিজেন এনাফ পাচ্ছেন। তো অক্সিজেন এনাফ পাচ্ছে না, এটাই ইনকমপ্লিট কম্বাসনের একটাই রিজন, ওনলি ওয়ান রিজন। কি? এনাফ অক্সিজেন নেই। এনাফ অক্সিজেন না থাকার দুইটা রিজন হতে পারে। একটা, দ্য ইঞ্জিন ইজ নট গুড, ইঞ্জিনে প্রপার এয়ার ফ্লো হচ্ছে না, এটা একটা পয়েন্ট হতে পারে। তো ওটা তো আমাদের কন্ট্রোলে নেই। আর ইঞ্জিন যদি ওয়েল মেনটেইনড হয় তাহলে তো এই প্রবলেমটা থাকছে না, থাকছে না। সেকেন্ড আরেকটা আছে, যে ফিউয়েল নিয়েছেন এই ফিউয়েলের অক্সিজেনের রিকোয়ারমেন্ট বেশি। এই ফিউয়েল কি চায়? অনেক বেশি অক্সিজেন চায়। কেন চাচ্ছে? বিকজ ওর কার্বন চেইন লেন্থ অনেক বড়। সো কম্বাসন যখন হয়, অ্যালকেনের কম্বাসন যখন করছেন আপনি, করলে কি পাবেন? কার্বন ডাইঅক্সাইড পাবেন, আর কি পাবেন? ওয়াটার। এখন ইনকমপ্লিট কম্বাসন, কমপ্লিট কম্বাসন অলরেডি এটা জানি আমরা, ও লেভেলসেও পড়েছি। হ্যাঁ, ইনকমপ্লিট কম্বাসনের প্রবলেম নাম্বার ওয়ান, কি প্রবলেম? ফার্স্ট প্রবলেম কার্বন মনোক্সাইড হোক না, আমার কি যায় আসে? আমি একটা ফিউয়েলকে বার্ন করছি কেন? টু প্রডিউস এনার্জি। ইনকমপ্লিট কম্বাসন হলে এনার্জি কম পাচ্ছি, এটাই আমার হেডেক, এটাই নাম্বার ওয়ান ফার্স্ট প্রবলেম। বুঝাতে পেরেছি? মানে যে কাজের জন্য আপনি ফিউয়েলটাকে বার্ন করছেন ওটাই আপনার এনাফ হচ্ছে না। তাহলে ইনকমপ্লিট কম্বাসনের ফার্স্ট প্রবলেম, প্রপারলি বার্ন হচ্ছে না। বার্ন না হলে কি? এনার্জি কম প্রডিউস হচ্ছে। সেকেন্ড প্রবলেম, ইট প্রডিউসেস কার্বন মনোঅক্সাইড which is toxic. থার্ড প্রবলেম, কার্বন সুট প্রডিউস হয়, স্মোকটা অনেক বেশি ব্ল্যাক থাকে। এই তিনটা প্রবলেম বলেছি আমরা ইনকমপ্লিট কম্বাসন। আচ্ছা, একটা ফিউয়েলকে নিয়ে যদি আপনি কমপ্লিট কম্বাসন করেন, সে কি প্রডিউস করবে? ভেরি গুড, ও বলেছে মোর এনার্জি প্রডিউস করবে। আর কি প্রডিউস হবে? কার্বন ডাইঅক্সাইড। আর কি? ওয়াটার। এখন কমপ্লিট কম্বাসনের প্রবলেম, ওর চেয়ে তো বেশি অক্সিজেন গাধা গরুরা ইউজ করে ফেলে ইনহেল করে। অক্সিজেন তো আমার লিমিটেশন না, প্ল্যান্টস আছে অক্সিজেন বানাতে। প্রবলেম কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় আর ওয়াটার প্রডিউস হয়, এই তো। আচ্ছা, এদের মধ্যে কেউ গ্রিন হাউস? এখন কোয়েশ্চেন, এবার একটু বুঝেন, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপার, এদের মধ্যে গ্রিন হাউস গ্যাস কোনটা? ভেরি গুড, আই এম সরি। হ্যাঁ, দুটাই, দুটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আরে না, একটু দেখো এখন কি কি বলি। এই যে দেখেন, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, এটাই না? এ বলছি দুটাই গ্রিন হাউস গ্যাস। এখন দুটাই গ্রিন হাউস গ্যাস কেন হলো, কি হলো একটু বুঝি। দেখেন, ফার্স্ট থিং, গ্রিন হাউস কেন হয়? ও রিজন হচ্ছে যদি সে আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে। কি রেডিয়েশন?
আইআর রেডিয়েশন যদি অ্যাবজর্ব করতে পারে তাহলে কি হবে? গ্রিন হাউস গ্যাস হবে। গ্রিন হাউস গ্যাস হওয়ার কন্ডিশনই হচ্ছে কি অ্যাবজর্ব করতে পারতে হবে? আইআর রেডিয়েশন। যে গ্যাসগুলো আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করবে তারাই কি গ্রিন হাউস গ্যাস। ওকে ফাইন। এখন এখান থেকে দেখেন একটা পয়েন্ট, রেডিয়েশন 5 টাইপের রেডিয়েশন আমাদের আরেকবার একটু বলি। দেখেন, একটা হচ্ছে ভিজিবল, একটা আইআর, একটা ইউভি, একটা মাইক্রোওয়েভ, আর একটা এক্স রে। এই 5টা শিখলে আমাদের এ লেভেল শেষ। কি কি বলেছি? আইআর, ইউভি, ভিজিবল, মাইক্রোওয়েভ, আর কি? মাইক্রোওয়েভ আর কি? এক্স রে। এখন আমাকে একটু বলবেন এদের মধ্যে সবচেয়ে বেশি এনার্জি কার? এক্স রে। এক্স রে এর পর এনার্জি কার সেকেন্ডে? ইউভি। তারপর ভিজিবল। তারপর কি? আইআর। আর একদম কম এনার্জি কার? মাইক্রোওয়েভ। এখন এটার মিনিং কি বুঝি একটু দেখেন। স্যার এক্স রে এত বেশি এনার্জি যে এক্স রে আমাদের স্কিন মাসল পেনিট্রেট করে বোনস পর্যন্ত চলে যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি। ইউভি, ইউভি রেডিয়েশন স্কিনে পড়লে স্কিন বার্ন হয়ে যেতে পারে। কি হলো? ইউভি তে স্কিন বার্ন হতে পারে। আর কি? এক্স রে তে স্কিন মাসল পেনিট্রেট করে চলে যায়। তাহলে এখন একটু বলবেন ওয়েভলেন্থ ছোট কার? এক্স রে। এর চেয়ে ইউভি আর একটু বড়, ভিজিবল আরো বড়, তার চেয়ে বড় কে? আইআর। আর সবচেয়ে বড় কে? মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভ করে কি? মাইক্রোওয়েভ রেডিয়েশন একটা মলিকিউল কে হিট করলে মলিকিউল ভাইব্রেট করে। মাইক্রোওয়েভ কাকে হিট করছে? মলিকিউল। একটা মলিকিউলের ইনসাইডে কি থাকে? অ্যাটম। অ্যাটমের ইনসাইডে কি থাকে? ইলেকট্রন। অ্যাটমের ইনসাইডে কি? ইলেকট্রন। তো মলিকিউলের ইনসাইডে অ্যাটম, অ্যাটমের ইনসাইডে ইলেকট্রন থাকে। তো আমি যখন মাইক্রোওয়েভ দিয়ে একটা সাবস্টেন্স কে হিট করি, মাইক্রোওয়েভ যে ওই মলিকিউল কে হিট করে, অ্যাজ এ রেজাল্ট দ্য হোল মলিকিউল ভাইব্রেটস। কে ভাইব্রেট করে? দ্য হোল মলিকিউল। এখন যদি বলেন স্যার আমি যদি আইআর রেডিয়েশন যদি দেই কোনো মলিকিউলকে, তো আইআর কি মলিকিউলকে হিট করতে পারবে? তো ভিতরে চলে যাবে। ছোট যে একটু, যে অ্যাটম কে হিট করে, তাহলে আইআর রেডিয়েশন দিলে ভাইব্রেট করে কি? অ্যাটম। আর লাইক মাইক্রোওয়েভ দিলে ভাইব্রেট করে মলিকিউল। এখন স্যার কেউ যদি বলে স্যার আমি যদি কোনো মলিকিউলের ভিতরে ইউভি রেডিয়েশন, তো ইউভি তো মলিকিউলকে পেনিট্রেট করে ভিতরে যাবে, না পারবে না? পারবে না পারবে না? পারবে। অ্যাটমকে হিট করবে ইউভি। এক্স্যাক্টলি, ভেরি গুড। অ্যাটমকেও হিট করবে না, অ্যাটমের ইনসাইড চলে যাবে, যে ইলেকট্রনকে হিট। বুঝাতে পেরেছি? তো 3টা সেন্টেন্স মনে রাখতে হবে। নাম্বার 1, ইউভি ইন্টারঅ্যাক্ট করে কার সাথে? ইলেকট্রন। নাম্বার 2, আইআর ইন্টারঅ্যাক্ট করে কার সাথে? অ্যাটম। এন্ড নাম্বার 3, মাইক্রোওয়েভ ইন্টারঅ্যাক্ট করে মলিকিউল। তাহলে একটা গ্যাস আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করছে, মেনলি ওর অ্যাটমস গুলোই তো অ্যাবজর্ব করছে। আইআর রিলেটেড টু অ্যাটম, রাইট? কোন অ্যাটম অ্যাবজর্ব করবে? স্যার যে অ্যাটম পোলার বন্ড আছে। যে অ্যাটমের কি? পোলার বন্ড আছে। তাহলে এখন এখান থেকে দেখেন কার্বন ডাইঅক্সাইড লাইক দিস এন্ড ওয়াটার লাইক দিস। তাহলে কার্বন ডাইঅক্সাইডে কার্বন অক্সিজেন বন্ড, এই বন্ডটা কি পোলার না পোলার না? এই বন্ড পোলার। কি বলেন? এই সাবস্টেন্স নিয়ে একটু বলেন না আমাদেরকে। কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিধি। পোলার, ওকে ফাইন। মলিকিউল, মলিকিউল নন পোলার বাট বন্ড পোলার, এই তো। ওয়াটারে বন্ড পোলার আর মলিকিউল, মলিকিউল কি? বন্ড পোলার এন্ড মলিকিউল ইজ, মাইট চিনো? দাঁড়াও সাফওয়ান, কার কথা বলছি? ওয়াটার তো নন পোলার বলছো, বন্ড তো পোলার এন্ড মলিকিউল। আরে ওয়াটার কি পোলার আর নন পোলার? তুমি না ওর ফ্রেন্ড, মারো না, ওর মাথায় মারো।
এই ওয়াটারে বন্ড কি? পোলার। মলিকিউল ওয়াটার মলিকিউল পোলার না? এবার আমি মাথায় এভাবে ওয়ালে মারবো তোমার। ওয়াটার মলিকিউল কি পোলার ও নন পোলার? পোলার। ইজ ইট ক্লিয়ার? তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক, আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করার জন্য পোলারিটি দরকার ছিল, তাই না? কার্বন ডাইঅক্সাইড আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করে বিকজ কার্বন ডাইঅক্সাইডে কার্বন অক্সিজেন বন্ড কি? পোলার। ওয়াটারেও ওইচ বন্ড কি? পোলার। ওয়াটারও আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করবে না করবে না? করবে। এখন কি বলি শুনেন, এই কার্বন ডাইঅক্সাইড মলিকিউল তো নন পোলার, ওয়াটার মলিকিউলও পোলার। তাহলে ওয়াটারে বন্ড পোলার, মলিকিউলও পোলার। কার্বন ডাইঅক্সাইডে বন্ড পোলার বাট মলিকিউল নন পোলার। তাহলে কার পোলারিটি আলটিমেটলি বেশি? ওয়াটারের। আর এই পোলারিটির জন্যই তো আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করছিল, রাইট? তাহলে এখন বলেন ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড কার জন্য গ্রিন হাউস এফেক্ট বেশি হয়? এক্স্যাক্টলি কি? হ্যাঁ বলছি, বুঝেন, একটা একটা করে বুঝেন। ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড কার জন্য গ্রিন হাউস এফেক্ট বেশি হয়? ওয়াটার কার্বন ডাইঅক্সাইড কার জন্য? ওয়াটারের জন্য। ডেফিনেটলি গ্রিন হাউস এফেক্ট ওয়াটারের জন্য বেশি হবে বিকজ ওয়াটারের আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করার এবিলিটি কি? বেশি। এটা আমাদের আগের সিলেবাসে ছিল। সিলেবাস 19-এ যখন থেকে চেঞ্জ হয়েছে তখন থেকে আমরা এগুলো পড়াই না। এই ওয়ার্ডটাকে বলে গ্রিন হাউস ফ্যাক্টর। কার গ্রিন হাউস ফ্যাক্টর বেশি? ওয়াটারের। ইফেক্ট কার বেশি এই পয়েন্টে পরে আসবে। এটুকু বুঝছেন? এখন এখান থেকে বলেন, এই লাইক আগে আমরা এত বেশি ফসিল ফুয়েল বার্ন করতাম না, করতাম? আগে আমরা এত এনার্জি প্রডিউসও করতাম না, করতাম? 1900-এর আগে তো ইলেকট্রিসিটি ছিল না সব। হ্যাঁ এই সো এত ইলেকট্রিসিটি প্রডিউস করিনি, এত ফ্যাক্টরি মিল ইন্ডাস্ট্রি পাওয়ার স্টেশন এগুলো ছিল না আগে। এখন ডে বাই ডে এদের নাম্বার কি বাড়ছে না? কোন কান্ট্রি সবচেয়ে বেশি ফসিল ফুয়েল বার্ন করে এনার্জি প্রডিউস করছে? কাদের ফ্যাক্টরি মিল ইন্ডাস্ট্রি পাওয়ার স্টেশন বেশি? চায়না। তার মানে চায়নার কার্বন ডাইঅক্সাইড এমিশন কি অনেক বেশি? চায়না অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে। এন্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হলে আর্থের যে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পুরো আর্থের জন্যই তো এটা লাইক হচ্ছে প্রবলেমেটিক, তাই না? বাট অ্যাডভান্টেজ নিচ্ছে কারা? চায়না। সাফার করছে কারা? সবাই। শুধু চায়না না, ইউএসএ, ইউকে, ইউরোপের কিছু কান্ট্রিজ, ওদের ফ্যাক্টরি মিল ইন্ডাস্ট্রি পাওয়ার স্টেশন অনেক বেশি। সো এক্স্যাক্টলি হ্যাঁ। তো ওরা হচ্ছে যে লাইক এত বেশি প্রডিউস করছে থ্রু আউট দ্য ইয়ার। এখন মালদ্বীপস, এদের লো ল্যান্ড, হ্যাঁ, এরা এত বেশি ফ্যাক্টরি মিল ইন্ডাস্ট্রি এদের নেই। বাট ডে বাই ডে গ্রিন হাউস এফেক্টের জন্য আর্থের টেম্পারেচার বাড়ছে, দ্যাটস গ্লোবাল ওয়ার্মিং। এর জন্য পোলার আইস ক্যাপস মেল্ট করছে, সি লেভেল রাইজ করছে, এগুলোই তো প্রবলেম। লোল্যান্ড কান্ট্রি গুলো কি আন্ডার ওয়াটার চলে যাচ্ছে। তখন সবাই যখন বলল যে আপনাদের কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশনটা অনেক বেশি, এর জন্য না অনেক বেশি গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, তখন ওই সায়েন্টিস্টরা এই ওয়াটারের রেফারেন্স দিল। কার্বন ডাইঅক্সাইডের চেয়ে তো ওয়াটারের অনেক বেশি গ্রিন হাউস এফেক্ট, হয় না? ওয়াটারের অ্যামাউন্টও অনেক বেশি। কার্বন ডাইঅক্সাইড এয়ারে কত পার্সেন্ট? 0.04% কার্বন ডাইঅক্সাইড আছে। কত? 0.04%। আর ওয়াটার স্যার আর্থের 75% কি? তো ওয়াটারের জন্য গ্রিন হাউস এফেক্ট কি আরো বেশি হচ্ছে? তাদের এই লজিক ছিল। সো এখন আর এর সাথে হচ্ছে সি ওয়াটার, রিভার ওয়াটার, লেকস থেকে ওয়াটার ডিউ টু দ্য সানলাইট ইভাপোরেট করে এয়ারে যাচ্ছে। ওটা কি আমাদের কন্ট্রোলে? আমরা কি পারবো এটা কন্ট্রোল করতে? না। তো ওয়াটার যা ইভাপোরেট করে তা তো করবেই, ওর জন্য এয়ারে ওয়াটারের অ্যামাউন্ট বাড়ছে। এটা তখন আরেক গ্রুপ অফ সায়েন্টিস্ট কিভাবে এটাকে লাইক হচ্ছে দেখেন অপোজ করলো কিভাবে। তখন বলছে যে স্যার ওয়াটার তো আর্থের ফরমেশন থাকে, ওয়াটার আফটার দ্য ফরমেশন অফ আর্থ টু টিল নাও ওয়াটারের অ্যামাউন্ট অলমোস্ট ফেয়ারলি কনস্ট্যান্ট। ওয়াটার কি বেড়েছে? ওয়াটার কি কমেছে? না, ওয়াটার অলমোস্ট ফেয়ারলি
কনস্ট্যান্ট, এন্ড ওয়াটার ইটসেলফ হ্যাজ এ সাইকেল। ওয়াটার যখনই অনেক বেশি হয়ে যায়, এটা ক্লাউডসে কন্ডেন্স করে রেইন ওয়াটারের সাথে চলে আসে। আর কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট তো স্যার ডে বাই ডে ইনক্রিজ করছে। দ্যাট সিচুয়েশন ইজ অ্যালার্মিং। বিকজ আজ থেকে 500 ইয়ার্স আগের যে কথাগুলো বললাম, তখন এত বেশি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হতো না, বাট এখন কি কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি প্রডিউস হয়। তো এই সিচুয়েশনটাই হচ্ছে অ্যালার্মিং। আগে এত বেশি প্ল্যান্টস ছিল, এখন প্ল্যান্টস এর নাম্বার কি অনেক কমেছে। ডিফরেস্টেশন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হচ্ছে না এয়ার থেকে, হচ্ছে না। তো এখন এখান থেকে দেখেন কার্বন ডাইঅক্সাইডের প্রোডাকশন ডে বাই ডে কি বাড়ছে। দ্যাটস ওয়াই সিচুয়েশন ইজ অ্যালার্মিং। আর আর্থে ওয়াটারের অ্যামাউন্ট কি অলমোস্ট ফেয়ারলি কনস্ট্যান্ট। আর কিছু অ্যাস্ট্রোনটস যারা হচ্ছে স্পেসে থাকার জন্য, খাওয়ার জন্য আর্থ থেকে খাবার টাবার পানি টানি নিয়ে চলে গিয়েছে, ওইটুক ওয়াটারই আর্থে কম। বুঝাতে পেরেছি? বাট ওই অ্যামাউন্ট স্যার এই পুরা রেস্ট অ্যামাউন্ট অফ দ্য ওয়াটারের সাথে অলমোস্ট নেগলিজিবল। এটা বুঝছেন? সো তখন এখন এখান থেকে আমরা কি করতে পারি? একটা জিনিস বুঝেন, একটা ফিউয়েল, ফসিল ফিউয়েল মাটির নিচে ছিল, ইট ওয়াজ গুড, ভালো ছিল। আমি মাটির নিচে থেকে ফসিল ফিউয়েল বের করেছি, বের করে বার্ন করে এনার্জি প্রডিউস করেছি, এনার্জি প্রডিউসও হয়ে গেল, বাট কার্বন ডাইঅক্সাইডে তো এমিট হলো। এই কার্বন ডাইঅক্সাইড এয়ারে চলে যাচ্ছে, এয়ারে যে এয়ারে কি একটা ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো এই কার্বন ফুটপ্রিন্টের জন্য কার্বনের অ্যামাউন্ট কি বাড়ছে, তো এটাই তো বলছি। এখন এক স্টুডেন্ট বলছে স্যার আমি না অন্য একটা কাজ করতে চাই। কি স্যার? আমি ফসিল ফুয়েল বার্ন করতে চাই না। তাহলে এনার্জি প্রডিউস করবেন কিভাবে? ও বলছে স্যার আমি না একটা ট্রি প্ল্যান্ট করেছি, এই ট্রিটা আস্তে আস্তে বড় হবে, বড় হলে কি হবে স্যার, যে উড গুলো পাবো ওটা দিয়ে আমি এনার্জি প্রডিউস। ফাইন, ভেরি গুড থিং। তাহলে এখন সে করলো কি, প্ল্যান্টেশন করলো, একটা ট্রি আস্তে আস্তে ডে বাই ডে গ্রো করছে, গ্রো করছে, যখন অনেক বড় হয়ে গেল তখন এই ট্রি কে কাট ডাউন করে যে উড পেয়েছে, এই উড কে বার্ন করে এনার্জি প্রডিউস, এনার্জি তো পেলো। এখন যখনই সে বার্ন করলো কি প্রডিউস হলো? কার্বন ডাইঅক্সাইড। এটাই তো প্রডিউস হয়ে এয়ারে কার্বন ডাইঅক্সাইড চলে গেল। এটা কোন কার্বন ডাইঅক্সাইড একটু বুঝি। এই ট্রিটা যখন গ্রো করেছে, এই ট্রি এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে করে গ্রো করেছে। হ্যাঁ, এই ট্রির তো কার্বন ডাইঅক্সাইড দরকার ছিল কিসের জন্য? ফটোসিনথেসিসের জন্য। তো ফটোসিনথেসিসের জন্য যে কার্বন ডাইঅক্সাইড ট্রি, ক্যান বি সে দ্য অ্যামাউন্ট অফ কার্বন স্টোরড ইনসাইড দ্যাট ট্রি, অর এই ট্রি যত কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করেছে সব কার্বন তো ওগুলোই, বার্নিং এর টাইমে ইট ইজ প্রডিউসিং দ্য সেম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড টু দ্য অ্যাটমসফিয়ার। তার মানে নেট ইমিশন কত? নেট ইমিশন কত? জিরো। এন্ড দ্যাট ফুয়েল ইজ কার্বন নিউট্রাল ফুয়েল। এই ফুয়েল কে কি বলি? কার্বন নিউট্রাল ফুয়েল। এটুকু বুঝছেন? তাহলে এটা ভালো নাকি ভালো না? আন্ডারগ্রাউন্ড ফসিল ফুয়েল যেটা, এটা কি কোনোদিন কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করেছিল? না, ও তো মাটির নিচে ছিল। বাট এভাবে করে যদি আমরা এটাকে গ্রো করি, গ্রো করে এটাকে কাট ডাউন করি, কাট ডাউন করে এখান থেকে কি আমি যে অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ও অ্যাবজর্ব করেছিল, বার্নিং এর টাইমে ইট ইজ গিভিং দ্য সেম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। এখন একজন বলছে স্যার তাহলে আমরা এটা অন্য ওয়েতে করতে পারি না? আমরা স্যার সব ওয়েতেই করতে পারি। এটা যেটা বললাম, এখন ইউকে তে মোস্ট অফ দ্য পাওয়ার স্টেশন 50% ডিজেল, দ্যাট ইজ ফসিল ফুয়েল, আর 50% উড মিক্স করে বার্ন করে এনার্জি প্রডিউস করছে, জাস্ট বিকজ অফ যাতে কার্বন ডাইঅক্সাইড নেট ইমিশন কি কমে আসে। এখন এক স্টুডেন্ট বলছে স্যার তাহলে এক কাজ করি, আমরা একটা সুগার কেন প্ল্যান্ট। কি হবে? সুগার কেন যখন গ্রো করবে তখন সে তো কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে করেই গ্রো করবে। তার মানে যত কার্বন সুগার কেনের ভিতরে স্টোর হবে, এগুলো কোথাকার কার্বন? এয়ারের। এয়ারের কার্বন সব সুগার কেনের ভিতরে স্টোর হলো। এই সুগার কেন থেকে আমি ফার্মেন্টেশন করে ইথানল বানালাম, এই ইথানলকে বার্ন করে এনার্জি প্রডিউস করলাম, সাথে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হলো। কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি কার? এয়ারের তো। এয়ারের কার্বন ডাইঅক্সাইড সুগার কেন অ্যাবজর্ব করেছে, আমরা ওই সুগার কেনকে ফার্মেন্ট করে ইথানল বানিয়ে ইথানলকে বার্ন করে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে এয়ারে আবার ইমিট করে দিচ্ছে। নেট ইমিশন জিরো। সেটা কি কার্বন নিউট্রাল ফিউল? এটাই তো। এন্ড কার্বন নিউট্রাল ফিউল ফাইন। এখন আপনি করলেন কি, আপনি একটা ল্যান্ডে অনেকগুলো সুগার কেন গ্রো করিয়েছে। বুঝেন একটু, এই সুগার কেন যখন গ্রো করছে এটা তো কার্বন নিউট্রাল ফিউল। তো এই সুগার কেন যখন গ্রো করছে আপনি করলেন কি, এই সুগার কেনকে
গ্রোথের টাইমে এর ইরিগেশনের জন্য ওয়াটার পাম্প চালায় ওয়াটার দিতে হবে না? ওয়াটার পাম্প যে চালাবেন, ওয়াটার পাম্প চালাতে তো ইলেকট্রিসিটি লাগে। ইলেকট্রিসিটি সোর্স কি? পাওয়ার স্টেশন থেকে আসে। পাওয়ার স্টেশন কি বার্ন করে প্রডিউস করছে? ফসিল ফুয়েল। বুঝাতে পেরেছি? দেন নাম্বার 2, এই যে সুগার কেন গ্রো করেছে, এই সুগার কেন গ্রোথের টাইম আপনি ফার্টিলাইজার দিবেন না? ফার্টিলাইজার যারা বানায় ওরা কি ইউজ করে বানাচ্ছে? ফসিল ফুয়েল ইউজ করে বানাচ্ছে। দেন নাম্বার 3, যে পেস্টিসাইড আপনি দিবেন, পেস্টিসাইড দিতে হবে তো, নাহলে পেস্ট তো নষ্ট করে দিবে ক্রপস গুলোকে। সেই জন্য পেস্টিসাইড দিলেন, এই পেস্টিসাইড যারা বানায় ওরা কি ইউজ করে বানাচ্ছে? ফসিল ফুয়েল। সো সামহাউ উই আর ফসিল ফুয়েল ডিপেন্ডেন্ট। তার মানে এই ফিউয়েলটা ফসিল কার্বন নিউট্রাল ছিল, বাট এই পুরো অ্যাক্টিভিটি কি কার্বন নিউট্রাল? সে এক্সামে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, দেয়ার ইজ নো কার্বন নিউট্রাল অ্যাক্টিভিটি। আচ্ছা, সুগার কেন গ্রো করার পর আপনি কাট ডাউন করলেন, কাট ডাউন করে সুগার কেনকে ফার্মেন্ট করবেন কোথায়? ফিল্ডেই। সুগার কেন গুলোকে নিয়ে আসবেন, ট্রান্সপোর্ট লাগবে না? বুঝাতে পেরেছি? তো অ্যাক্টিভিটি কি 100% কার্বন নিউট্রাল হচ্ছে? না, সামহাউ উই আর ফসিল ফুয়েল ডিপেন্ডেন্ট। এখন তাহলে আরেকটা পয়েন্টে আসি, সাস্টেইনেবল তাহলে এই টপিকের নামই হচ্ছে সাস্টেইনেবল কেমিস্ট্রি। এখন আপনারা এটা ও লেভেল থেকে শিখেছেন, ইথানল বানানোর দুইটা ওয়ে, একটা হাইড্রেশন অফ ইথিন, ইথিনের হাইড্রেশন করে, আর আরেকটা কি? ফার্মেন্টেশন অফ সুগার কেন, সুগার কেনে ফার্মেন্টেশন। এখন আমি ঢাকায় একটা ইন্ডাস্ট্রি বানাতে চাই, ইথানল বানাবো, তো ক্লাসে বলেছি যে আমরা ইথানল বানাতে চাই। এক স্টুডেন্ট বলছে, স্যার হাইড্রেশন অফ ইথিন ইউজ করেন, অনেক ভালো ইথানল পাবেন, অনেক কম টাইমে ইথানল পেয়ে যাবেন, র্যাপিড প্রসেস, অনেক কুইকলি পেয়ে যাবেন। আমি বললাম ঠিক আছে ফাইন, তো ঢাকায় একটা হাইড্রেশন অফ ইথিনের জন্য একটা সেট আপ দিচ্ছি। হ্যাঁ, তো এটা করতে যে আমার ফার্স্ট থিং, শুভজিৎ কথা বলবেন না, আগে বলে গেলে এমনিই পারে, ঠিক আছে? হ্যাঁ, দেখেন স্যার, সো এই যে এখান থেকে এই র মেটেরিয়াল ইথিন, আমি স্টুডেন্টকে আস্ক করলাম, এই তুমি যে বললা সুগার এই হাইড্রেশন অফ ইথিনের একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে, আমরা তো ইন্ডাস্ট্রি সেট আপ করে ফেলেছি, এন্ড র মেটেরিয়াল ইথিন কোথায় পাবো? ও স্যার চট্টগ্রামে পাওয়া যায় স্যার, চট্টগ্রামে কিছু অয়েল রিফাইনারি আছে, ওরা ইথিন সেল, মানে আমার ইন্ডাস্ট্রি ঢাকায়, আমি র মেটেরিয়াল আনছি চট্টগ্রাম থেকে। আচ্ছা ফাইন, তারপরে এনেছি, ট্রান্সপোর্ট করে এনেছি, ট্রান্সপোর্টের কস্ট অ্যাড হলো। যদি এই ইন্ডাস্ট্রিটা চট্টগ্রামে বানাতাম, তাহলে আমি হাইড্রেশন অফ ইথিন ইউজ করলে আমার ট্রান্সপোর্টেশন কস্ট কমে যেত, এই তো। তারপর আমি চট্টগ্রাম থেকে আনাচ্ছি, 6 মান্থস আমার ইন্ডাস্ট্রি রান করেছে। এখন স্যার ক্রুড অয়েল তো শেষ, ওয়ার্ল্ডে কোনো জায়গায় ক্রুড অয়েল পাওয়া যায় না, তাহলে এখন কি হবে? ইন্ডাস্ট্রি চলবে? সাস্টেইন করলো? তো সাস্টেইনেবল কেমিস্ট্রির মানেই হচ্ছে নাম্বার ওয়ান, ফার্স্ট থিং, দ্য র মেটেরিয়াল হ্যাজ টু বি রিনিউয়েবল। আমাদের দেশেও তো অনেক ফ্যাক্টরিজ আছে, এরা র মেটেরিয়াল সব চায়না থেকে আনে, এভরিথিং এখানে বানায়, বাট র মেটেরিয়াল সব কি মোস্টলি চায়না থেকেই আনছে। কালকে যদি চায়না সব শেষ হয়ে যায়, চায়না যদি সেল না করে, একটা ইন্ডাস্ট্রিও চলবে? তো এগুলো সাস্টেইনেবল না। বুঝাতে পেরেছি? নাম্বার 2, এই যে ইন্ডাস্ট্রিটা সেট আপ করলাম, সেট আপ করার পর এই হাইড্রেশন অফ ইথিন করতে স্যার হিট লাগে 300 ডিগ্রি সেলসিয়াস, আর টেম্পারেচার 300 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেসার লাগে 60 to 70 অ্যাটমসফিয়ারিক প্রেসার। কিভাবে বানাবো? স্টুডেন্ট আমাকে সাজেস্ট করে, স্যার ইলেকট্রিসিটি দিয়ে করেন। ওকে ফাইন, ইলেকট্রিসিটি দিয়ে করছি, 1 ইয়ার চললো, চলার পর গভর্নমেন্ট আর ইলেকট্রিসিটি দেয় না, গভর্নমেন্টের নিজেরই ইলেকট্রিসিটি নাই, ইন্ডাস্ট্রি সাস্টেইন করবে? তার মানে সেকেন্ড কন্ডিশন হচ্ছে এনার্জি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। যত কম এনার্জি ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি, তত বেশি সাস্টেইনেবল। এন্ড নাম্বার 3, যদি ক্যাটালিস্ট ইউজ করতে পারেন, ইউজ দ্য ক্যাটালিস্ট। এই তিনটাই সাস্টেইনেবল কেমিস্ট্রির পার্ট। বুঝাতে পেরেছি? এক্সামে কোয়েশ্চেন যে কোনো ওয়েতে আসতে পারে যে এটা সাস্টেইনেবল কি না, আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এখন এটা না করে যদি আমি ফার্মেন্টেশন করতাম, ফার্মেন্টেশন করতে অর্ডিনারি টেম্পারেচার লাগে 30 to 40 ডিগ্রি সেলসিয়াস, আমাদের ডেতে টেম্পারেচার যায়, এটাতেই হবে, এক্সট্রা কিছু লাগবে না। আর র মেটেরিয়াল রিনিউয়েবল, সুগার কেন প্ল্যান্ট করবেন, গ্রো করবে, কাট করবেন, আবার প্ল্যান্ট করবেন, আবার গ্রো করবে, তার মানে র মেটেরিয়াল রিনিউয়েবল, এনার্জিও কম লাগছে, প্রেসারও কম লাগছে। তাহলে এই ফার্মেন্টেশন, ইজ ইট গুড অর ব্যাড? গুড। কোনটা বেশি সাস্টেইনেবল? ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনের একটা প্রবলেম কি, পিওর ইথানল
আরে আমাদের অনেক টাইম আছে, আমরা পিওর করতে পারবো, সমস্যা নেই। একটু বুঝে বলেন। হ্যাঁ, ফার্মেন্টেশনের আর একটা প্রবলেম আছে কি? হ্যাঁ, কিসের স্টোরেজ? কেন? এখন একটু বুঝেন, একটাই প্রবলেম ফার্মেন্টেশনের। স্যার আপনারা যে প্রবলেম গুলো বলছেন এগুলো এখন এই লেভেলে উঠার পর কোনো প্রবলেম। ইনএফিশিয়েন্ট কেন? অ্যালকোহল কম প্রডিউস হয়। আমি ডিফাইন করে করে অ্যালকোহল অনেক ভালো বানাবো। এই আপনার কাছে মনে হয় এই লাইক এই যে ইথানল দুইটা ওয়েতে বানানো যায়, যত ড্রিঙ্কেবল অ্যালকোহল আছে তো ওরা কিভাবে সার্ভাইভ করে আছে? এত এক্সপেন্সিভ অ্যালকোহল যেগুলো সেল করে মার্কেটে, ওগুলো কিভাবে করে? ইনএফিশিয়েন্ট না তো। মেইন একটাই প্রবলেম। স্যার সুগার কেন গ্রো করবেন কোথায়? ল্যান্ডে তো। আচ্ছা, ল্যান্ডে সুগার কেন গ্রো না করলে ওই ল্যান্ডে কি ফুড গ্রো করতেন? তা আপনি ফুড লাইক রাইস, হ্যাঁ, হুইট, এগুলো গ্রো করতেন, এখন ওগুলো সব বাদ দিয়ে সুগার কেন গ্রো করাচ্ছেন, তো ফুড সাপ্লাই চেইনের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। এটাই সবচেয়ে বড় প্রবলেম। বুঝাতে পেরেছি? এখন এখানে কোন প্রসেসটা সাস্টেইনেবল? এই যে দেখেন, এখান থেকে একটা পয়েন্ট বলি, অলরেডি এগুলো বলেছি। এখন হাইড্রোকার্বন যখন বার্ন হয়, হ্যাঁ, এই যে কমপ্লিট কম্বাসন, এটা তো বুঝছেন, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, প্রোডাক্ট অফ কমপ্লিট কম্বাসন। এই যে দেখেন, one of the products of combustion is water, which is not a problem as simply adds the total quantity of global water. The other product is carbon dioxide. As you know, this is a greenhouse gas. Most scientists consider its increasing production to be responsible for global warming. এখনো কিন্তু বলেনি যে সবাই বিলিভ করছে, বলেছে না। হ্যাঁ, এই এগুলো হচ্ছে লাইক ইন্টারন্যাশনাল পলিটিক্স এর পার্ট, এগুলো আমাদের কনসার্ন। হ্যাঁ, এই তো কারা বলে যে লাইক কার্বন ডাই অক্সাইডের জন্য খুব বেশি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না? তারা অলরেডি ডেভেলপড, এক্স্যাক্টলি। আর এর জন্য একটু বলে দেই যে ফিউচারে যে কাজে লাগবে আপনাদের, এজন্য জাপানের কিয়োটোতে একটা প্রোটোকল হয়েছিল, ওর নামই হচ্ছে কিয়োটো প্রোটোকল। হ্যাঁ, ওখানে হচ্ছে এরকম যে কান্ট্রিজ গুলো অনেক বেশি কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে থ্রু আউট দ্য ইয়ার, ওরা হচ্ছে এই আন্ডার ডেভেলপড কান্ট্রিজ যেগুলো আছে এগুলোকে সাবসিডি, বাংলাদেশও, মালদ্বীপস পায়, পাকিস্তান পায়, ইন্ডিয়ারও কিছু কিছু টেরিটরিতে ওরা পায়। ঠিক আছে, ইন্টারন্যাশনালি পায়। এই কেন দেয়? সো দ্যাট হচ্ছে যারা এরা প্ল্যান্টেশন করতে পারে। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো এই যে ক্লাইমেট চেঞ্জ এন্ড আদার প্রবলেমস। Unfortunately, other problems caused by using alkanes as fuels, water, carbon dioxide are not considered to pollutant. Incomplete combustion, এখন দেখেন ইনকমপ্লিট, ইনকমপ্লিট হলে কি কার্বন মনোঅক্সাইড প্রডিউস হবে, কার্বন সুট প্রডিউস হবে, এটুকু বুঝছেন? কার্বন মনোঅক্সাইড কে বলছে সাইলেন্ট কিলার। কেন? এটা ইনহেল করলে বডির অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন ক্যারি করা। আর হিমোগ্লোবিনের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড স্টিক করে, হ্যাঁ, এই কার্বন মনোঅক্সাইড হিমোগ্লোবিনকে এত ইজিলি ছেড়ে দেয় না। মানে হিমোগ্লোবিনের কাজ কি দেখেন, একটু বলি। এই ও চিল করছে। হ্যাঁ, এই যে দেখেন, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে স্যার, এই হিমোগ্লোবিন বেসিক্যালি একটা হিম গ্রুপ আর একটা গ্লোবিন নামে প্রোটিন আছে। এদের কাজ হচ্ছে অক্সিজেন লাংস থেকে নেয়, নিয়ে বডিতে ক্যারি করে, ক্যারি করে আবার ফ্রি হয়ে যায়, আবার এসে আবার অক্সিজেন নেয়। এটাই নিবে, ক্যারি করে নিয়ে আবার দিয়ে আসবে, এটাই কাজ হচ্ছে হিমোগ্লোবিন। বাট একবার যদি হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোঅক্সাইড ফিক্স হয়, এই কার্বন মনোঅক্সাইড কে এখান থেকে বের করা এত ইজি না। কেউ যদি অনেক বেশি কার্বন মনোঅক্সাইড ইনহেল করে ফেলে, পুরো বডি থেকে ব্লাড চেঞ্জ করতে হবে ট্রান্সফিউশন করে। ইজ ইট ক্লিয়ার? এই জন্য এটা এই যে সাইলেন্ট কিলার। এর সাথে আরেকটা প্রবলেম আছে। এই the ultimate example of incomplete combustion is when hydrocarbon does not burn at all. কিছু হাইড্রোকার্বন বার্ন হয় না, এদেরকে বলছে আনবার্নড হাইড্রোকার্বন। কি? UHC, a small proportion of hydrocarbon in a fuel are released into the atmosphere unchanged. They are known as unburnt hydrocarbon. এখন স্যার সালফার থাকলে কি প্রবলেম? সালফার থাকলে ফিউয়েলে সালফার ডাইঅক্সাইড হবে, এটা এয়ারের অক্সিজেনের সাথে রিয়েক্ট করে সালফার ট্রাইঅক্সাইড হবে, যেটা আবার কি করবে? রেইন ওয়াটারের সাথে মিক্স হয়ে অ্যাসিড রেইন করবে। এটা তো বুঝেন। অক্সাইডস অফ নাইট্রোজেন, স্যার এটা মনে আছে পেট্রোল ইঞ্জিনে স্পার্কের জন্য নাইট্রোজেন অক্সিজেন রিয়েক্ট করে কি ফর্ম করে? অক্সাইডস অফ নাইট্রোজেন। এই অক্সাইডস অফ নাইট্রোজেনের জন্য অ্যাসিড রেইন হয়। এই যে দেখেন অক্সাইডস অফ নাইট্রোজেন, এই যে স্পার্ক প্লাগ ইন কার, এই যে নাইট্রোজেন অক্সিজেন রিয়েক্ট করে নাইট্রোজেন অক্সাইড, এইটা দেখেন এই যে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যাসিড রেইন দুইটাতে হয়, সালফার ডাইঅক্সাইড আর অক্সাইড অফ নাইট্রোজেনের জন্য। এই তাহলে এখন এখানে ক্যাটালাইটিক কনভার্টার টু দ্য রেস্কিউ।
ক্যাটালাইটিক কনভার্টার কিভাবে রেস্কিউ করে এবার একটু বুঝেন। এটা আমি আগেই বলে দিচ্ছি, মকে আমি এই কোয়েশ্চেনটা দিব। কোনটা? এই যে এটা বলেই দিলাম আগে। দেখেন ইউএইচসি মানে কি? আনবার্নড হাইড্রোকার্বন। এটাকে বার্ন করে ফেলতে হবে। বার্ন করতে কি লাগে? অক্সিজেন লাগবে। কার্বন মনোঅক্সাইড, এটাও তো টক্সিক, এটাকেও কনভার্ট করে ফেলতে হবে কিসে? কার্বন ডাইঅক্সাইডে। মানে কি লাগবে? অক্সিজেন। ইউএইচসি কে বার্ন করতে অক্সিজেন লাগে, কার্বন মনোঅক্সাইড কে বার্ন করতে অক্সিজেন লাগবে। আর এটা হচ্ছে অক্সাইডস অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে কি? অক্সিজেন। এই অক্সিজেনকে রিমুভ। এখন আপনি বুঝেছেন যে এরা বার্ন হবে কিভাবে আর এর অক্সিজেন রিমুভ হবে কিভাবে। এই যে দেখেন, এর অক্সিজেনটা বের করব, বের করে এর সাথে অ্যাড করব, এর সাথে অ্যাড করব। বুঝেছেন? তাহলে ইউএইচসি বার্ন হয়ে কি হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। কার্বন মনোঅক্সাইড বার্ন হয়ে কি হবে? কার্বন ডাইঅক্সাইড। আর অক্সাইডস অফ নাইট্রোজেন কি হবে? নাইট্রোজেন। এটাকে বলেছে থ্রি ওয়ে ক্যাটালিস্ট। কয়টা? থ্রি ওয়ে। এই যে দেখেন, এখানে যে মেটেরিয়াল গুলো ইউজ হয়, রোডিয়াম এন্ড প্যালাডিয়াম। প্ল্যাটিনাম সবাই ইউজ করে না। হ্যাঁ, ওই বলছি প্ল্যাটিনাম সবাই ইউজ করে না, বলে দিচ্ছি একটু। আর এই লাইক হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার এক্সপেন্সিভ এই মেটালস গুলোর জন্যই আমাদের কান্ট্রিতে তো নেই। এই যে দেখেন প্রিশিয়াস মেটাল সাচ এস প্ল্যাটিনাম আর রোডিয়াম এন্ড প্যালাডিয়াম। হ্যাঁ, এই প্যালাডিয়ামটা রিলেটিভলি প্ল্যাটিনামের চেয়ে কম এক্সপেন্সিভ, প্ল্যাটিনাম অনেক বেশি এক্সপেন্সিভ। আর এই ক্যাটালাইটিক কনভার্টার আমাদের কান্ট্রিতে ইউজ করে না, বাইরে ইউজ করে। আর বাইরে নাকি যত জায়গায় ইউজ করে সব চুরি করে নিয়ে। হ্যাঁ, এই these metals are spread thinly over a honeycomb mesh to increase the surface area for reaction. Hey, and the one common type is known as three-way catalyst because it can remove three different pollutants and carbon monoxide, unburnt hydrocarbon, and oxides of what? Nitrogen. একটু বুঝছেন? প্যালাডিয়াম আর প্ল্যাটিনাম এরা বেসিক্যালি একই গ্রুপে বিলং করে। একটু দেখবেন পিরিয়ডিক টেবিলে, যে নোটেই দেয়া আছে ফার্স্ট কভার পেজে। এলিমেন্ট নাম্বার 28 নিকেল। এলিমেন্ট নাম্বার 28 কি নাম? নিকেল। নিকেলের নিচের এলিমেন্ট কি? প্যালাডিয়াম। প্যালাডিয়ামের নিচে কি? প্ল্যাটিনাম। আর প্ল্যাটিনাম বলেছি অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। এই যে দেখেন স্যার, এই যে কার্বন মনোঅক্সাইড থেকে কি হয়? কার্বন ডাইঅক্সাইড। অকটেন বার্ন হয়ে কি? কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। আর নাইট্রোজেন মনোঅক্সাইড থেকে অক্সিজেন চলে যায়, কি ফর্ম হয়? নাইট্রোজেন। The catalysts currently used are not very good at removing sulfur compounds. এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। The best way to prevent sulfur-based pollution is to remove sulfur compounds from the fuel before fuel is burned. Because catalytic converter সালফারের কিছু করতে পারে না, এই জন্য সালফারকে আগে রিমুভ করতে। হ্যাঁ, এই আর এই যে দেখেন this is done in some countries where resulting fuel is described as low sulfur or ultra low sulfur fuel. তাহলে এটা নিয়েও কোয়েশ্চেন এক্সামে আসতে পারে। হ্যাঁ, এতদিন আসেনি এই কোয়েশ্চেন গুলো, এই জন্য বলছি। লো সালফার ফিউল মানে কি? যেখান থেকে সালফার রিমুভ করা হয়েছে ফ্রম ফসিল ফিউল। আলট্রা লো সালফার ফিউল মানে কি? আরো অনেক কম। এই তো, ওকে। এরপর অল্টারনেটিভ ফিউলস, এগুলো বলেছি। ডিপ্লেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এই বায়োফিউল, কার্বন নিউট্রালিটি অলরেডি এক্সপ্লেইন করেছি, রাইট? এরপর এখান থেকে বায়ো অ্যালকোহল, ইথানল, বায়ো ইথানল, অল্টারনেটিভ ফিউলস। এই যে মেইজ থেকে কি বানাচ্ছে? কর্ন। কর্ন এটা থেকে কি বানাবে? এটা তো গাড়িতে দিলে চলবে না, এটাকে ফার্মেন্ট করবে, ফার্মেন্ট করে ইথানল বানাবে, তারপর ইথানল দিবে, বায়ো ইথানল। জি। কম্পেয়ারিং ফুয়েল, এই ল্যান্ড ইউজ, ইল্ড, ম্যানুফ্যাকচার, কার্বন নিউট্রালিটি, ট্রান্সপোর্ট, এগুলো বলেছি। এটা দেখেন, এই যে বায়ো ডিজেল, বায়ো ইথানল, ন্যাচারাল গ্যাস, এগুলো বলেছি। আবারও বলছি স্যার, এখান থেকে কোয়েশ্চেন এক্সামে আসবেই। কোনটাতে? ইউনিট 1-এ আসবে, না হলে 2-তে আসবে, বাট কোয়েশ্চেন আসবেই। তাহলে এই যে এখান থেকে এই যে সাবস্টিটিউশন, এই পর্যন্তই তো হোমওয়ার্ক দিয়েছিলাম টেক্সট বুকে, রাইট? 121। হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার? এই যে এখান থেকে দেখেন, এইটা একটু পড়বেন। হ্যাঁ, one problem with using bioethanol is as a fuel in vehicles is that internal combustion engines were designed to use petrol, not bioethanol. Currently, very few cars use 100% bioethanol as their fuel. Normally, bioethanol sold is a blend of bioethanol and petrol, often identified as its E number. E number কি তাহলে? ইথানলের কোয়ান্টিটি। হ্যাঁ,
Two common blends are E10 মানে 10% bioethanol আর 90% কি পেট্রোল। E85 মানে কি 85% bioethanol আর 15% কি পেট্রোল। Does it make sense? তাহলে স্যার এরপর এই যে এখান থেকে substitution reactions of what? Alkane. Next class in Nagibul, you will be the first one. আপনাকে কোয়েশ্চেন করব IR, UV আর মাইক্রোওয়েভস নিয়ে। Is it clear? Okay, fine. কেন এই একটু বলে দিই, লাস্ট একটা সেন্টেন্স ছুটি দিয়ে দিচ্ছি আপনাদের। স্যাটারডেতে টেস্ট জানেন তো, স্যাটারডে টেস্টের টপিক কি? চ্যাপ্টার 2, এই তো অ্যাটমিক স্ট্রাকচার সেকশনে এমসিকিউ, এটা তো মনে থাকবে। ওকে ফাইন। আপনাদের ফ্রাইডেতে এক্সট্রা ক্লাস নিতে চেয়েছিলাম, বাট ফ্রাইডেতে আপনাদের কি এডেক্সেল অ্যাওয়ার্ড কি না নেই? হ্যাঁ, সকালে ওদেরকে তো বলে দিয়েছি যে ওকে ফাইন ক্লাস নিব না, বাট পরে এটুর বাচ্চারা বলেছে অ্যাওয়ার্ড নাকি সকাল, ক্লাস তো বিকেলে নিতে চেয়েছে। আচ্ছা ইটস ওকে ফাইন, এই ফ্রাইডে ক্লাস নিচ্ছি না, এক্সট্রা ক্লাস। এটুক বুঝছেন? এখন যেটা বলতে চেয়েছি, এই ইউভি নিয়ে কেন এত কথা বললাম? আমাদের দরকার ছিল কি আইআর রেডিয়েশন, আইআর রেডিয়েশন দরকার ছিল না? তো আইআর রেডিয়েশনের জন্য গ্রিন হাউস এফেক্ট হয়, আইআর নিয়ে কথা বললেই তো হতো। আমরা ইউভি নিয়ে কেন কথা বলেছি একটু মনে করে দেখেন তো স্যার। অ্যালকেন আর অ্যালকিন, অ্যালকিন তো রুমটাই রিয়াক্ট করে, তাই না? অ্যালকেন করে না, অ্যালকেনের রিয়াকশন করাতে কি লাগে? অ্যালকেন তো রিয়াক্ট করে না। হ্যাঁ কি লাগে? ইউভি লাগে, এই জন্য ইউভি নিয়ে এত কথা বলেছি। বুঝাতে পেরেছি? আবারও বলছি স্যার, ক্লাসে আমি যে কথাগুলাই বলছি বুঝবেন এটা কোনো না কোনো জায়গায় ইনফরমেশনটা লাগবে, নাহলে তো আননেসেসারি বলবো না, বলবো না। তাহলে ইউভি বেসিক্যালি ইন্টারঅ্যাক্ট করে কার সাথে? একটু চিন্তা করে আসবেন নেক্সট ক্লাস। নাকি বল, ইউভি ইন্টারঅ্যাক্ট করে কার সাথে? কালকে বলবা? ফাইন। তাহলে স্যার অ্যালকেনের রিঅ্যাকশনে ইউভি লাগবে, এটাই তো? কেন ইউভি লাগে ও আমাদেরকে বলেছে কালকে বলবো। ওকে ফাইন, কালকে আমরা শিখবো এগুলো। ওকে ফাইন, দ্যাটস অল। আল্লাহ হাফেজ। Recording stopped. ওকে বাই। না না টেক্সট করবে না, এক্সামের টাইমিং দিয়ে দিয়েছি তো সুজানা। আচ্ছা ফেসবুকে দিয়ে দিতে বলছি এখনই, কি বলেন? 114 থেকে 121 পড়তে তো হবে সবই, এটা আরেকবার আলাদা করে 3 বার পড়তে হবে। ওকে আল্লাহ হাফেজ।